আপনার নামের সাথে সবসময় কন্ট্রোভার্সি জড়িয়ে রয়েছে। ভারতের সমাজে পুরুষ হওয়াটাই কি একটা অপরাধ? সে তো মেয়েদের তরফে এখনো বলা হয় মেয়ে জন্মটাই অপরাধ। কোট আনকোট ফেমিনিস্টরা এইগুলো নিয়ে সোচ্চার হচ্ছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত, আমি তো ওপেনলি বলছি। আপনার মতে ফেমিনিজমের প্রকৃত সংজ্ঞা কি? ফেমিনিজম একটা সুবিধাবাদীর পরিণত হয়েছে। এই যে আজকে রেপের এত ফলস কেস হচ্ছে, তাহলে অসুবিধা কি পুরুষের শুধু হচ্ছে, নারীর হচ্ছে না? মানে আইনের চোখে এই দ্বিচারিতাটা এখনো কেন রয়েছে? মেয়েদের নাকি বিবাহের প্রতিশ্রুতি দিলেই তারা সহবাসে রাজি হয়, চাকরির টোপ দিলেই তারা সহবাসে রাজি হয়। মেয়েদেরকেও বুঝি না, আপনারা এই নিয়ে কেন প্রতিবাদ করেন না? আপনাদের এটা তো তাদের ইনসাল্ট করা হচ্ছে। আপনাদের কত ছোট করছে বলুন, যে আপনাদের বিবাহের প্রতিশ্রুতি দিলেই আপনারা সহবাসে রাজি হয়ে যান। আরে হোয়াট ইজ দিস? বাড়ির কোনো ছোট বাচ্চা মেয়ে, সে হয়তো তার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, ছেলেরা হচ্ছে, কিন্তু সেগুলো তো রিপোর্ট হওয়ার কোনো জায়গায় নেই। তো হয় না। আর ছেলেদের ক্ষেত্রে তো বাবা মায়ের বোঝারই ক্ষমতা নেই। আমার মেয়েবেলা বলে অনেক কিছু লেখা হয়, আমার ছেলেবেলা বলে কোনোদিন কিছু লেখা হবে বলে আপনি ভাবেন? জানেন দিদি, বাড়িতে সবসময় ব্ল্যাকমেল করা হচ্ছে। মা বলছে গায়ে আগুন দেবো, তোকে বিয়ে করতে হবে। সন্তান আপনারা পালন করেন 10 মাস 10 দিন গর্ভে, আপনাদের সন্তান, খুব আনন্দের কথা। ভেবে দেখবেন সেই সন্তানের সৃষ্টিটা কার কোথা থেকে। সমাজে তো সিঙ্গেল মাদারসদের সংখ্যা কেন সিঙ্গেল ফাদার নেই নাকি? সিঙ্গেল মাদার আজকের সমাজে, নিরুপাড়ায় তো কোন কাল থেকে হিন্দি সিনেমায় সিঙ্গেল মাদার হয়ে আছে। তারও মিথ্যে প্রেগনেন্সি দেখাচ্ছেন পুরুষ মানুষকে আটকে রাখার জন্য, আরেকটা মেয়ের থেকে নিয়ে নেওয়ার জন্য। কতগুলো মেকআপ করা চুল, ততোধিক মেকআপ করা চামড়া, সেই সব নিয়ে আপনারা বসে আছেন। আর এইসব এখনো বসে আছেন এই জায়গাটাতে। কোথায় পৌঁছেছেন আপনারা কে জানে, আমি বুঝি না বাবা। যে ভারতীয় আইনি ব্যবস্থার মধ্যে কোন কোন আইনগুলোর অপব্যবহার সব থেকে বেশি মহিলারা করেন পুরুষদের বিরুদ্ধে? আজকে ছেলেমেয়েরা কতটুকু বাইরের খবর রাখে, নিজেদের বাইরে তারা কতটুকু ইন্টারেস্ট সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য। ইনফ্যাক্ট কি জানেন, আরও কত পুরুষ বলিদান গেলে ওনারা বুঝবেন আর কি। অনেক বেশি পুরুষ গেছে বানের জলে বেশি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অয়ন, আর চলে এলাম কৌতূহলিকের আরও এক নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। আজ আমরা যার সান্নিধ্যে এসেছি তিনি বাংলা তথা ভারতবর্ষের অত্যন্ত পরিচিত একটি মুখ। তিনি অল বেঙ্গল মেন্স ফোরামের ফাউন্ডার। তাই আর বেশি দেরি না করে চলে আসুন, তার সাথে আমরা কিছু কথা বলে নিই। নমস্কার। নমস্কার ম্যাডাম নন্দিনী ভট্টাচার্য, আপনি আমাদের যে সময় দিয়েছেন এর জন্য অত্যন্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার নামের সাথে সবসময় কন্ট্রোভার্সি জড়িয়ে রয়েছে, মানে এটা যেন সমার্থক শব্দ হয়ে গেছে, একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তা আপনি ব্যাপারটাকে কিভাবে ডিল করেন? দেখুন, আমি যে কাজটা করি সেটাই তো প্রথম থেকে কন্ট্রোভার্সিয়াল ছিল। এখন না হয় তবু একটু সড়গড় হয়েছেন লোকে। তাহলে আমার নামের সঙ্গে যে কন্ট্রোভার্সি জড়িয়ে থাকবে এটাই তো স্বাভাবিক। আমি এসব নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আমি নিজের কাজটা করি। আর ওগুলোকে জাস্ট যদি দেখুন, যদি ক্যামেরার সামনে বলে বসি, মানে পাত্তা দিই না, এটা তো আমার অনেকের গায়ে লাগবে। তো আমি সিম্পলি পাত্তা দিই না এসব কিছু। আচ্ছা, আপনার মতে আজকের ভারতের সমাজে পুরুষ হওয়াটাই কি একটা অপরাধ? না, না, আমি স্ট্রংলি অপোজ করি। অপরাধ কেন হতে যাবে? একটু অসুবিধার। আচ্ছা। অপরাধ কথাটায় আমার প্রচণ্ড আপত্তি আছে। এখানেই পুরুষ মানুষকে ভীষণভাবে মানসিকভাবে ভেঙে দেয়া। তা আমরা তো লড়াইটা করছি পুরুষ মানুষকে যাতে মানসিকভাবে শক্ত করতে পারি। তো এরম শব্দবন্ধ ব্যবহার করবই কেন? একটু অসুবিধাজনক। কারণ পুরুষ মানুষের জন্য এখনো সেভাবে আইন তৈরি হয়নি। সামাজিক অবস্থা প্রেক্ষিত এখনো তৈরি করে ওঠা যায়নি, বা একটু অসুবিধার জায়গায় আছে। কিন্তু কে বলল তৈরি করতে পারবো না? তাহলে তো এত লড়াই বৃথা। নিশ্চয়ই করতে পারবো। এবং সেই জন্যেই এত কাজ করছি, আমরা সবাই মিলে এত লড়াই করছি। অপরাধ কেন হতে যাবে? সে তো মেয়েদের তরফেও এখনো বলা হয় মেয়ে জন্মটাই অপরাধের। বহু জায়গায় এখনো মেয়েরা ডমিনেটেড, বহু জায়গায় মেয়েদের উপর এখনো প্রচুর অত্যাচার, এবং অনেক মেয়েই বলেন মেয়ে হয়ে জন্মানোটাই অপরাধ। তাই বলে কি অপরাধ? কখনোই নয়। মেয়েদেরও এত এম্পাওয়ারমেন্ট হচ্ছে, তাদের জন্য এত কিছু হচ্ছে, মেয়েরা এত কিছু করছেন। কোনোটাই অপরাধ, মনুষ্য জন্মটাই কেন অপরাধ হতে হবে? অনেকে তো আবার সেটাও বলেন। অনেকে মনে করেন ট্রান্সজেন্ডার হওয়াটাও একটা বিরাট অপরাধের ব্যাপার। কোনোটাই নয়, মনুষ্য জন্মটাই কোনো অপরাধ নয়, সেটা একটা পাওনা। তার মানে আপনি মানুষের বলছেন এটা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। আর বেঁচে থাকাটা উৎসব, জীবন যাপনটাই সুখ। কাজেই জীবনটাকে সেভাবে তৈরি করে নিতে হবে। আমার কাছে নেই বলে আইনি অধিকার, আজকে ধরুন আজকে এত বড় একটা ঘটনা এই শহরের বুকে ঘটে গেছে। অনেকগুলো মানুষ যে চলে গেলেন একটা কারখানার কারণে, কার কারণে গেছেন, কী কারণে গেছেন সেটা আমি আলোচনা করছি না এখানে বসে। কিন্তু তাদের জীবনটা ভাবুন তো, তাদের তো জীবনের কোনো দামই নেই। তারা পুরুষ না নারী অন্য কথা। কতগুলো পুরুষ চলে গেছেন, কার কি হেলদোল আছে? কিছু বন্ধ হয়েছে আমাদের? হয়নি তো। তাহলে এরকম পুরুষ হয়ে জন্মানোটা অপরাধ না, তাহলে তো মনুষ্য জন্মটাই অপরাধের পর্যায়ে পড়ে যাবে।
এরকম নয়, একটা লড়াই, অধিকারের লড়াইতে নেমেছি। সেখানে যাদের জন্যে অধিকারের লড়াইতে নেমেছি, আমি যদি এটাকে বলে দিই যে হ্যাঁ সত্যি তাই, জানেন তো, তাহলে তারা কি কোথায় দাঁড়াবেন বলুন তো? বলবেন দিদি আপনি এরকম কথা বলছেন, তাহলে কী লাভ এত কিছু করে? আমি কখনো বলবো না এ কথা। বলবো একটু অসুবিধার জায়গায় আছেন। সে তো মেয়েরাও এখন অনেক জায়গায় অসুবিধার জায়গায় আছে। লড়াই করতে হবে, লড়তে হবে। কিন্তু আপনার কি মনে হয় যে পুরুষ যে আজ পারিবারিক বা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, এটা কি আমাদের সমাজ মেনে নিতে পারে না? না, বা না, মানতে কি অবশ্যই অসুবিধা পারেন হয়? না। কারণ পুরুষ তো চিরকাল সংসারের কর্তা ছিলেন। এখন হয়তো সেই ব্যাপারটা অনেকটা কমেছে। কারণ মেয়েরা রোজগারে বেরিয়েছেন অনেক বেশি, মেয়েদের লেখাপড়া শিখেছেন অনেক বেশি। মেয়েরা অনেক জায়গায় প্রধানের জায়গায় বসেছেন অনেক বেশি সবকিছু। কাজেই পুরুষ আর পুরুষ নিজেও এটা মানতে খুব লজ্জা পান। অন্য কেউ কি মানবেন? পুরুষ তো নিজেই এটা স্বীকার করেন না। পুরুষ নিজে বোঝেনও না যে আমি হিউমিলেটেড হচ্ছি। সে সংসারে হোক, অফিসে হোক, সব জায়গায় হোক। আর পুরুষকে না কখনো শেখানো হয়নি যে তার কিছু এক্সপেক্ট করার জায়গা আছে। পুরুষ এটা এক্সপেকটেশন এর জায়গাটা নিজের জন্য তৈরি করেন না। যে আমার ওই লোকটা, সেটা কিন্তু সংসারে বলে শুধু নয়। অফিসে যে উনি চাকরি করতে যান, উনার বসের কাছ থেকেও যে উনার কিছু এক্সপেকটেশন থাকতে পারে, হুম, এটা কি পুরুষ শেখেন? পুরুষ জানেন যে ওইখানে গাধার মতো আমায় খাটতে হবে, বসকে জমের মতো ভয় পেতে হবে, এই আমার হুম, চাকরিটা চলে গেল। কেন? আপনি তো শ্রম দিচ্ছেন, টাকা নিচ্ছেন। তাহলে সেই বসের কাছ থেকেও তো আপনার একটা এক্সপেকটেশন তৈরি হবে। হুম, পুরুষকে কোথাও এটা শেখানোই হয় না। যে আমার বাবা-মার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বসের কাছ থেকে, সমাজের কাছ থেকে আমারও একটা এক্সপেকটেশন আছে। তাহলে সেইজন্য পুরুষ নিজের নির্যাতনটাও স্বীকার করেন না, বোঝেনই না কোনো ক্ষেত্রে। কাজেই সেখানে হুম। পুরুষের একটা বড় ভূমিকা আছে নিজেদের। মেয়েরা কিন্তু বোঝেন যে নির্যাতন হচ্ছে বা অপমান হচ্ছে, কিন্তু অনেক সময় অবস্থার পরিপ্রেক্ষিতে মেয়েরা সেটা মানে কিছু করতে পারেন না নিজেদের জন্যে। কিন্তু পুরুষ কিন্তু বোঝেনই না অনেক ক্ষেত্রে, এবং অনেক পুরুষ সেটাকে মনে করেন শান্তি সংসারের। এইভাবে চললে শান্তি থাকছে তো বাবা, তাহলেই ঠিক আছে। তো এটার তফাৎ জন্য কি আপনি পুরুষদেরই দায়ী করবেন? অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। আমার কাছে যেহেতু বহু পুরুষ মানুষ প্রত্যেকদিন আসেন, তারা আ মানে স্ত্রীর, অনেক সময় মায়ের, বোনের বা পারিপার্শ্বিকের অযাচিত, মানে অযাচিত বলব না, অবাঞ্ছিত চাহিদা পূরণ করতে তাদের অন্যায্য চাহিদা পূরণ করে মনে করেন শান্তি কেনা যায়। যদি এইভাবেই যদি ভাবছিলাম শান্তি বজায় থাকে। আমি তাদের প্রশ্ন করি, এভাবে শান্তি থাকে? যার সঙ্গে শান্তিতে থাকার, শাক ভাত খেয়েও শান্তিতে থাকা যায়। এবং হুম, তারা কিন্তু এটা অফিসে গিয়ে বসের ক্ষেত্রেও করেন। তার বস হয়তো অত্যন্ত রুড, এবং সেটা মেয়ে বস বলে হবে না এরকম কোনো মানে নেই। পুরুষ হুম, বস রুড, তাকে আজে-বাজে গালাগাল করেন, তাকে অকারণ খাটিয়ে মারছেন, হয়তো ওভারটাইম দিচ্ছে না, সবকিছু তারা ওটা মেনে নিচ্ছেন কেন? চাকরিটা যাতে বজায় থাকে। তার নিজের ওপরে আস্থা নেই। যে না, আমি একটা, আমার কিন্তু যোগ্যতা আছে, আমি কিন্তু চেষ্টা করলে অন্য চাকরি পাবো, যেতে পারি, আর আস্থা নেই কিন্তু। তিনি ওই অন্যায্য জিনিসটাকে মেনে নিচ্ছেন। তা হুম, সেটাও তো এক ধরনের নির্যাতন। তাই হুম। না? পুরুষের কিন্তু এই জায়গাটায় নিজেকে বুঝতে হবে। মায়ের প্রতি কর্তব্য আবার স্ত্রীর প্রতি কর্তব্য, এবং এই ২ টানাপোড়েনের মাঝে পুরুষদের এই স্যান্ডউইচড হওয়া, এটাই কি আজকে আজকে পুরুষদের কেন? এটা চিরকাল ছিল। এটা হঠাৎ আজকে নতুন হবে কেন? আজকের বলছি না, না। না, এটা আপনার দাদুর আমলেও ছিল। তার বাবার আমলেও ছিল। তখন এগুলো প্রকট ছিল না। কারণ তখনকার যারা হয়তো বউ হয়ে আসতেন, তারা শাশুড়ির প্রতাপে অনেকটা মাথা নিচু করে থাকতেন। কারণ তখনকার মেয়েদের তো নিজের রোজগারও ছিল না। বাপের বাড়িতে শিখিয়ে পাঠানো তো এই যে তুমি যাচ্ছ, ওই বাড়ি থেকে যেন তোমার মৃতদেহ বেরোয়। হুম, তারা কথায়, কথায় তো ভাবেননি যে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাব। তখন সিচুয়েশন আলাদা ছিল। হুম। কিন্তু তখন তাদের তাই জন্য তাদের ওই শ্বশুরবাড়িতে তিনি যতদিন নিজে শাশুড়ি না হচ্ছেন, তার এই প্রতাপের ব্যাপারটা কম ছিল। ধীরে, ধীরে চিত্র বদলালো। সেই পুরুষ মানুষের এই স্যান্ডউইচও অনেক কাল আছে। অনেক কাল। এটা কি খানিকটা ছোটবেলা থেকেই সাইকোলজিক্যালি পুরুষকে প্রোগ্রামড করা হয়? হয়তো পুরুষ এটা ভাবেন এটা। কারণ তিনি বাড়িতে মাকেও এটা দেখেন। হয়তো মা আর হুম, ঠাকুমার মধ্যে এই দ্বন্দ্ব দেখছেন। তার মনের মধ্যে অবচেতন মনে এটা চলতে থাকে কিন্তু। হুম। আমরা সেটা হয়তো জানিও না কেউ। যে তার বিয়ে হলো যে এই জিনিসই বাড়িতে হবে, তার মনের মধ্যে ওটা গড়ে উঠতে থাকে। মানে এই কারণ টানাপোড়েন তার থেকে যদি বাবাকেও কেউ উনি ওটা এই দেখেন। টানাপোড়েন থেকে যদি কেউ বেরিয়েও আসতে চায়, তাহলেও সেটা তার হয় মাঝে, কর্তব্যহীনতার মাঝে। পরিচয়। কর্তব্য অনেকটা। ভাবে যে তুই যে স্বার্থপর। হুম, তার মাই তাকে বলবে, "তুই বউ এসছে আমাকে আর তুই চিনিস না, তুই স্বার্থপর।" হুম, আবার বউ মায়ের যদি ঘনিষ্ঠ হন, বলেন মাম্মাস বয়। অথচ অনেক মেয়েই এটা ভেবে দেখেন না, তিনিও কিন্তু হয়তো তার পুরোটাই তার মার কথা মতো চলছেন শ্বশুরবাড়িতে। তাকে তখন কেন মাম্মাস গার্ল তকমা লাগানো হবে না? হুম, তিনি তো প্রত্যেক মুহূর্তের খবর তার মাকে ফোন করে দিচ্ছেন। এই ব্রেকফাস্ট করলাম, এই লাঞ্চ করলাম, আজকে এই রান্না হয়েছে, আজকে শাশুড়ি বললেন। তাহলে তাকেও মাম্মাস গার্ল তকমা লাগানো উচিত। হুম। আমি অবশ্যই সব মেয়ের কথা বলছি না। এরপরেই তো আবার ট্রোল করতে শুরু করবেন, আপনি কজন মেয়েকে দেখেছেন? অবশ্যই দেখিনি, এবং সেজন্যই সব মেয়েকে তো বলছি না। অনেক মেয়ে যেরকম আছেন, আপনারা সবাই অস্বীকার করতে পারেন এটা?
আমার প্রবলেম আরেকটা লাগে, আপনি যে বললেন না যে আমাকে কন্ট্রোভার্সি ট্রোল করা হয়, হুম, কেউ কিছু জানেন না আমার সম্পর্কে, হুম, কেউ কোনো খোঁজ রাখেন না, কেউ আমার কোনো ইন্টারভিউটা মন দিয়ে শোনেন না। রাইট। আচ্ছা, হয়তো ২-৪টে কথা শুনলেন, আর এই রিল করে যখন ছাড়া হয় ওইটুকু শুনে সবাই নাচতে শুরু করলেন। আপনারা শুনুন, আমি কি বলি একটু শুনুন প্লিজ। শুনে তারপরে কথা বলুন। আমার সম্বন্ধে কেউ কিছু আপনারা জানেনই না। আমি মানে কতটুকু কি বলি, আমার কি মনোভাব, আমার এই যে অফিস, তাতে সত্যিই সংখ্যাগুরু কারা আসেন, হুম, কত মহিলারা আসেন। একটা মজার ব্যাপার আপনাকে বলি, আজকে এখন বইমেলা চলছে তো। তো বইমেলাতে আমাদের গেট নাম্বার 9 দিয়ে ঢুকলে লিটল ম্যাগাজিন যে হল, তাতে ২৩০ নম্বর টেবিলটা আমাদের। হুম, তাই সেই বইমেলাতে না ২২ তারিখ থেকে আজকে ৩০ তারিখ অবধি আমি রোজ ওখানে আছি সামনে। আপনি বিশ্বাস করুন, যে পরিমাণ মহিলা আমার কাছে আসছেন, আমার সঙ্গে ছবি তুলছেন, ভালোবাসছেন, বলছেন, "দিদি আপনাকে দেখি।" পুরুষ কিন্তু তার অর্ধেকও আসছেন না। হুম, বা আসলেও লজ্জা পাচ্ছেন। পুরুষরা তো একটু লজ্জা পান। ভাবেন আবার এই ছবি তুলে নিয়ে বাড়িতে এলে তার ওয়াইফ হয়তো বলতে পারেন, "কি তুমি দিদির সঙ্গে দেখা করে এলে? তাহলে কি তুমি বলতে চাও তুমি অত্যাচারিত?" এরকম একটা কনসেপ্ট আছে। সে ব্যাপারে আমি পরে আসছি। কিন্তু যে পরিমাণ মহিলা আমার কাছে এসে গল্প করছেন, ছবি তুলছেন, মানে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে কাটিয়ে যাচ্ছেন, আমি তো অবাক হচ্ছি। আর আরেকটা কথাও সবাইকে বলতে চাই। এই যে ধরুন যারা আমাকে এত গালাগাল করেন, এত করেন, তা বইমেলা তো একটা ওপেন জায়গা। আমি তো ওখানে আছি। আপনারা ওখানে আসবেন, হ্যাঁ? মানে আপনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে আমি তো দিচ্ছেন তাদের সবাইকে দিকে। আমার অফিসের ঠিকানা তো দেয়া আছে। আমার তো ওপেন চ্যালেঞ্জ করা আছে সবাইকে, "অফিসে আসুন, গালাগাল দিয়ে যান, চাইলে আমায় ২-৪ টে চড়-চাপ্পড় মেরে যান না। আমার তাতেও আপত্তি নেই।" ওখানে আমি বসে আছি ওপেনলি। আমার কোনো সিকিউরিটি গার্ড-টার্ড নেই ভাই। ওই ফিল্ম স্টার, গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, রাজনৈতিক নেতা-নেত্রীদের মতন আমার কিচ্ছু নেই। আমার কিছু সদস্যরা আছেন আমার সঙ্গে। হুম, আমার ছেলেপিলেরা কিছু আমার সঙ্গে আছে। আপনারা আসবেন, হ্যাঁ? ওখানে যথেচ্ছ গালাগাল করুন আমাকে। যথেচ্ছ গালাগাল করে যান। আমায় চড়-থাপ্পড়ও মেরে যেতে পারেন আপনাদের মানে যাদের ইউ আর ভেরি পছন্দ। অ্যাকাস্টমড টু দিস। অ্যাকাস্টম না, আমি তো সবাইকে বলছি তো। আমি মানুষের জন্য কাজ করি। আমার এসব কিছু লাগে না। সিকিউরিটি গার্ড-টার্ড। আর ওখানে বসে আছি, কে বলতে পারে, আপনারা হয়তো ১০ বার আমার সামনে দিয়েই হাঁটছেন। কিন্তু আপনাদের হয়তো আমাকে বলতে সাহস হচ্ছে না কথাগুলো। হুম, আসলে ফেসবুকে লুকিয়ে থেকে আইডির আড়ালে যে কথাগুলো বলা সহজ, সে মানুষটাকে সামনে দেখলে তখন আর এত সহজ হয় না এত বলা। তাই না? আমি আজকে আরো অনেক কথা বলব আপনার প্রশ্নের মাঝখানে, যে উনারা সত্যি মহিলাদের সমস্যাগুলো জানেন? হুম, মেয়েদের সমস্যা নিয়ে উনারা মাথা ঘামান? রাইট। জানেন ওনারা সত্যি, সত্যি মেয়েদের কি, কি সমস্যা? কালকেও আমার আলোচনা হচ্ছিল। একজন কলকাতারই মেয়েদের নিয়ে কাজ করা এবং নামী কবিও, সে নাম আমি করব না, ওকে সবাই চেনে। তার সঙ্গে আমার মেয়েদের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। ও বলল যে, "নন্দিনীদি একদম তুমি ঠিক বলছো।" আমি বললাম, "এই সমস্যাগুলো নিয়ে কেউ কথা বলে?" কোট আনকোট ফেমিনিস্ট যারা নিজেদেরকে ভাবেন, হুম, ফেসবুকে ২ কলম লিখেই, তারা কোনোদিন এ নিয়ে কথা বলেছেন? বলেন? জানতে ইচ্ছে করে খুব। আজকে গৃহ সহায়িকাদের জন্য যে একটা সংস্থা, তার হুম, রেজিস্ট্রেশন বাতিল করে দেয়া হলো। আপনারা জানেন? আচ্ছা। আমি সেই সংস্থার সঙ্গে অনেকদিন, মানে অনেককে চিনি। তাদের ১ম ২-৪ টে অনুষ্ঠানে আমি ছিলাম। আপনারা জানেন তাদের কথা? মানে আপনি বলছেন সেই কোট আনকোট ফেমিনিস্টরা এইগুলো নিয়ে সোচ্চার হচ্ছেন না। জানেন আপনারা কেউ? স্বপ্নাদিকে কেউ চেনেন আপনারা? স্বপ্না ত্রিপাঠী? কি অসম্ভব পরিশ্রম করে স্বপ্না দিয়ে অর্গানাইজেশনটা তৈরি করেছিলেন। তারা কি স্মার্ট, তাদের মেয়েরা কত ভালো পড়াশোনা করছেন। তারা মানে মানে তারা আমাদের থেকে হয়তো অনেক বেশি লড়াকু, অনেক বেশি হুম, স্মার্ট। তারা কিভাবে লোকের বাড়ি কাজ করে আজকে এই সংস্থাটাকে এভাবে দাঁড় করিয়েছেন। তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে তাদের নিয়ে? কারণ চিন্তা ভাবনা করলে মুশকিল তো, আপনাদের বাড়ির কাজ করার লোক বন্ধ হয়ে যাবে তো। হুম, তারা যদি হঠাৎ আজকে মাথা তুলে দাঁড়ান, তাহলে আপনাদের তো গন্ডগোল হয়ে যাবে। কারণ এর মধ্যেই আপনারা অনেকে তাদের সঙ্গে যে ব্যবহার করেন, মাইনে বাড়াতে বললে আপনারা যে ধরনের আচরণ করেন, ২ দিনের জায়গায় ৫ দিন ছুটি চাইলে অসুস্থতার জন্যে, আমি নিজে কদিন আগে সাক্ষী থেকেছি, আমি যেই কমপ্লেক্সে থাকি সেই ঘটনার। যে রাইট। ভদ্রমহিলার একটা ফোড়া হয়েছিল বলে তিনি ছুটি চেয়েছেন অপারেশনে, তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে। হুম, আপনারা মহিলারা যে ব্যবহার করেন গৃহ সহায়িকাদের সঙ্গে, আপনারা আবার বড়, বড় কথা বলেন নারীদের অধিকার নিয়ে, মানে নারীর সঙ্গে সুবিচার করার কথা নিয়ে। দে আর মোর হিপোক্রিটস হ্যাঁ, দ্যান ফেমিনিস্টস। বাঞ্চ অফ হিপোক্রিটস আপনারা। আপনারা কথা বলেন আবার বড়, বড়। আমাকে ট্রোল করেন আপনারা মেয়েদের কিছু নিয়ে। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি তো ওপেনলি বলছি। আপনারা হুম, খবর কজনের রাখেন? মেয়েদের আসল সমস্যাগুলো কোথায়? আমাকে ট্রোল করা খুব সোজা। রাইট। আপনারা সত্যিই মেয়েদের সমস্যা কেউ জানেন? কি, কি সমস্যায় মেয়েরা আছেন? এবং আইরনিটা এখানে এই যে মেয়ে হয়েই মেয়েদেরকে এরকম হ্যাঁ,
ট্রোল আর আমি তো করার বলছি, আর মেয়ে হয়ে আমি পুরুষ অধিকার কর্মী হয়েও যে পরিমাণ মহিলা আমায় ভালোবাসেন, শ্রদ্ধা করেন, হুম, আমার কাছে এসে দাঁড়াচ্ছেন, আমায় ছবি তুলছেন, কালকেও এসছেন, কালকেও আমার কাছে ফোন এসছে তা মেয়েদের সমস্যা নিয়ে। আমি তো খুব বেশি কিছু করতে পারি না, আমি ওমেন্স কমিশনের কথা বলি আর যে হুম, কজন মহিলা এনজিওকে চিনি তাদের কাছে হয়তো পাঠাই। আচ্ছা। আচ্ছা, এই যে আপনি ফেমিনিস্টদের কথা বলছেন, তা আমি আজকে দর্শকদের সামনেও এই আলোচনাটা রাখতে চাই। আপনার মতে ফেমিনিজমের প্রকৃত সংজ্ঞা কি? হোয়াট ইস দ্যা ট্রু ফেমিনিজম, ডেফিনিশন ওমেন অফ এম্পাওয়ারমেন্ট ফেমিনিজম? যে সংজ্ঞা যা নিয়ে শুরু হয়েছিল আজকে তাই আছে। ফেমিনিজম মানে সবকিছুতে সম অধিকার, সেই লড়াই তো স্বাগত জানানো উচিত। তার অপব্যাখ্যাটা কিভাবে হয়েছে সমাজে? অপব্যাখ্যা বলুন, আজকে ফেমিনিজম তাই আছে, আছে তাই। ফেমিনিজম একটা হুম, সুবিধাবাদীর পরিণত হয়েছে। আপনারা কি সত্যি, আমি ছেলেদের কথা আজকে বাদই দিলাম আপনার সঙ্গে আলোচনায়। এই যে এই ধরনের মহিলাদের পাশে আপনারা দাঁড়ান কেউ? আজকে আপনারা কেউ জানতে চাইছেন কেন এটা রেজিস্ট্রেশন বাতিল হলো? তার জন্য দেখি আপনারা আন্দোলনে নামুন তো। হুম, নামুন। দেখি কজন কথা বলবেন। আজকে ধরুন এই যে কদিন আগে একটা আন্দোলন হচ্ছিল দেখছিলাম, আশা কর্মীরা হুম, বেতন বাড়াবার আন্দোলন, সব তো মহিলা। তা তা রাইট, নিয়ে আপনারা কজন লিখেছেন? হ্যাঁ? হুম। আমার তো লেখার কথাও না, বলার কথাও না। রাজনৈতিক আন্দোলন কিনা সেটাও আমি জানি না। মানে আপনি বলছেন বড় প্রিন্ট মিডিয়ার যে হাউসগুলো তারাও এটাকে খুব একটা হাউসের কভার কথা আমি করেনি। বলছি না। আমি ছেড়ে দিন তাদের কথা সব। আমি বলছি কোট আনকোট ফেমিনিস্ট যারা, কই আপনাদের তো একটা লাইন লিখতে দেখলাম না যে ওনারা এই কটা টাকা পান, ওনারা বেশি মারাতে বলছেন। সত্যি তো ওই কটা টাকায় কি হয়? আমি কিন্তু এর মধ্যে রাজনীতির কথা আনতেই চাইছি না। কারণ এসব রাইট, সেটা তারা বুঝবেন। তার কি ব্যাপার। হুম, কিন্তু আপনারা মহিলা হিসেবে কজন লিখলেন? আপনারা যে সারাদিন আমায় গালাগাল করেন আর বিরাট মহিলা, মহিলা করে সোচ্চার হন আর সারাদিন নাকি মেয়েদের ভীষণ অসুবিধা দেখতে পান আপনারা, আপনারা কজন ওনাদের পক্ষে কথা লিখলেন? যে হুম, সত্যিই তো এই টাকায় কিছু করা সম্ভব না, ওনাদের টাকাটা বাড়া উচিত। তারা তো সবাই মহিলা, ওখানে তো কোনো পুরুষ নেই। কজন লিখলেন আপনারা? রাইট, আমায় তো গালাগাল দেয়া ভীষণ সোজা, ডেফিনিটলি সোজা। কি লিখলেন আপনারা? তাহলে ফেমিনিজম একটা সুবিধাবাদের আন্দোলন, ফেসবুকে বসে বড়, বড় কথা বলা, নিজেদের নিরাপদ আশ্রয়ে বসে। আপনারা হুম, সত্যিই গ্রাসরুট লেভেলের মহিলাদের চেনেন আপনারা? যারা সত্যিই নিরন্তর সংগ্রাম করে চলেছেন? চেনেন? জানেন তাদের কি সমস্যা? তারপরে ছেলেদের মেয়েদের কথা। এই যে ধরুন আজকে এত পুরুষ মানুষের হুম, মা, বোন, স্ত্রী, মেয়েরা, ঠাকুমা, পিসিমা, কাকিমা এই যে সাংঘাতিক একটা বিপদে হুম, মামলার কারণে, তাদের সঙ্গে তো বিরাট মামলা হয়। সেই বোনেদের সরকারি পরীক্ষা দিতে পারছেন না ফলস 498 এর জন্যে, বিয়ে হওয়া হুম, অসুবিধা হচ্ছে। তাদের পাশে আপনাদের কজনকে পেলাম? তারা কই? তাদের জন্য আপনারা এক লাইন কোনোদিন খরচা করেননি তো? দেখেনি তো করতে? হুম, আপনারা যে মহিলা, মহিলা করে চিৎকার করে মরছেন, তাহলে তাদের পাশে আপনারা ছিলেন কোনোদিন? কথা বলেন তাদের হয়ে? তখন তো মরতে পড়তে এই না পুরুষ অধিকার কর্মীকে দরকার হয়। তারা তো আমার কাছে অনেক বেশি সেফ ফিল করেন। হুম, তাই না? রাইট। আচ্ছা, পারিবারিক আঙিনায় পুরুষদের প্রতি যে নির্যাতনগুলো হয়, সেগুলোর সাধারণ কিন্তু উপেক্ষিত যে রূপগুলো, সেগুলো কিরকম, কিরকম দেখেন আপনি? দেখুন, আমি যেটা একটু আগে বলছিলাম যে পারিবারিক আঙিনায় ম্যাক্সিমামই তো হয় 498 এটা হুম, মিথ্যে মামলা, হুম, ডোমেস্টিক ভায়োলেন্স এর মিথ্যে মামলা, যেটা তারপরে বাচ্চাকে নিয়ে চলে যাওয়া, দেখতে না দেওয়া। তারপরে আপনার মেইনটেন্যান্স এর যেটা হুম, একটা হয়। আজকাল আবার মেইনটেন্যান্স এর থেকে মেয়েরা অ্যালিমনিটা বেশি পছন্দ করছেন। হুম, কারণ ওটা এককালীন নিয়ে নেওয়া যায়। কারণ মেইনটেন্যান্স এর মামলা একটা অনন্তকাল চলতে থাকে, পাবো কি পাবো না। আজকাল তো আবার জাজেরাও অনেক সময় বলছেন না যে আপনি শিক্ষিত, শক্ত সমর্থ নারী, তাহলে হুম, আপনি কেন মেইনটেন্যান্স চাইছেন? বিয়ের ৩ মাসের মাথায় আপনি BMW গাড়ি চাইছেন, ফ্ল্যাট চাইছেন, টাকা চাইছেন, অথচ নিজে চাকরি করেন। হুম, মেইনটেন্যান্স এর ঝামেলা আছে, বুঝেছেন তো? মামলা কতদিন চলবে আপনি হুম, জানেন না। এ পক্ষে ভালো উকিল হলে আপনার মেইনটেন্যান্স ক্যানসেলও হতে পারে। তাই অ্যালিমনি। আমি হুম, মিউচুয়াল দিয়ে দেবো, তুমি আমাকে এত টাকা দাও। হুম, তো এইগুলো হচ্ছে মেন রূপ। মেন আসে এই জিনিসগুলো। তো হুম, এগুলো উপেক্ষিত তো বটেই। কারণ আপনি যখনই একটা 498 এ করে দিলেন, আর এখানে কিন্তু সবসময় আপনারা পুলিশকে ডেকে দিলে চলবে না। হুম, কারণ আপনি যদি মামলা করতে যান একটি মেয়ে হিসেবে, পুলিশ কিন্তু নিতে হবে। একবার দুবার পুলিশ আপনাকে ঘুরিয়ে দিতে পারেন যে না মানে ওনাদেরও তো আজকাল মনে হয় যে এগুলো ফলস। কিন্তু উনি যদি মামলা না নেন, উনার কিন্তু চাকরি নিয়ে টানাটানি পড়বে। হুম, যদি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে চলে যায়। কারণ যেহেতু মেয়েদের জন্য আইন আছে, কাজেই সবসময় আপনারা পুলিশকে ডেকে দেবেন, বলবেন পুলিশ খারাপ, পুলিশ তো সবসময় এটা বললেও হবে না। ওনাদেরও প্রবলেম আছে অনেক, তাই না? আচ্ছা, ওনাদেরকে তো নিতে বাধ্য ওনারা। আমাকে অনেক থানার ওসিরা বলেন, মহিলা ওসিরা হুম, যে, "কি করব নন্দিনীদি বুঝতে পারছি তো।" হুম, ওনাদের তো চাকরি নিয়ে টানাটানি হবে না? ওনাদেরকে তো শাসায় আবার গিয়ে। হুম, না নিলে কিন্তু আপনার একে বসকে বলব। এসবও তো হুম, আছে। নানান শুনুন, এই কাজ না করতে আসলে এগুলো জানতে পারতাম না। কাজ করতে এসেছি বলে আজকে এগুলো জানি। আজকে হুম, বলুন না যে এই যে আজকে রেপের এত ফলস কেস হচ্ছে। আসলে অসুবিধা কি পুরুষের শুধু হচ্ছে, নারীর হচ্ছে না? তাহলে যেই মহিলারা সত্যি, সত্যি রেপ হন, হন তো প্রচুর। তাহলে তাদের জন্য কি এটা থ্রেট হয়ে যাচ্ছে না? হুম, তাদের যখন সত্যিই রেপ হবে,
বা অন্য মেয়েদের, তখন কি মানুষের মনে অবিশ্বাসের উদ্রেক হবে না? হয়েছে তো সত্যি, নাকি আবার মামলা সাজালো? হুম, এইটা মেয়েদের বোঝাটা একান্ত জরুরি যে যারা এসব করে বেড়ান, যে আমরা অন্য মেয়েদের জন্য থ্রেট তৈরি করে দিচ্ছি। হুম। পুরুষ মানুষের তো হচ্ছেই, তাদের তো আইন নেই। ঠিক আছে, তাদের জেল হবে, কি এ হবে, তাই হবে, সেটা ঠিক আছে। সে তো বুঝে নেওয়া যাবে। এই গন্ডগোলটা বিরাট। এই দ্বিচারিতাটা কেন? মানে আইনের চোখে এই দ্বিচারিতাটা এখনো কেন রয়েছে? আইনকে পুরুষদের না, পক্ষে না। কেন এখনো সেই দেখুন, আইন মামলাটা? আপনাকে বুঝতে হবে যে আমাদের যে রেপ ল, তাতে পুরুষ মানুষের তো কোনো জায়গাই নেই। ভিকটিম শুধুই মহিলা। হুম। আমরা তো বলিনি পুরুষ মানুষের রেপ হতে পারে। ভারতবর্ষে হয় 18% কিন্তু পুরুষ পুরুষ কি মানুষের রেপ। রেপ্ট হয় না? ক্যা কিন্তু ভারতবর্ষের আইনেই তো সে কথাটা নেই। শুধু মহিলাদের কথা আছে না? ভিকটিম অনলি মহিলা। হুম, যা মহিলাদেরও এখন চিন্তা করা উচিত। উনাদেরকে দুধ ভাত করে রেখে দেওয়া হলো। দে আর অনলি ভিকটিমস। দে আর নট প্রিডেটরস। অর্থাৎ আপনারা কিন্তু সাবালিকা হননি। আপনারা শুধুই ভিকটিম। কিন্তু এবার কথা হচ্ছে, তাহলে তো আপনাকে সেই আইনটা বদলানোর চিন্তা করতে হবে আপনাকে। 18% রেপ মানেও কিন্তু অনেকটা। হুম, আমি ধরে নিচ্ছি মহিলারা অনেক বেশি। ধরে নিলাম। কিন্তু ফলস রেপ কেসটাও অনেক বেশি। হুম, তাহলে সব মিলিয়ে আইন বদলানোর দরকার। আপনাদের নতুন করে আইনের চিন্তাভাবনা করা দরকার ছিল যখন বিএনএস করলেন আপনারা। করলেন না সেটা আপনারা। আপনারা নানান রকম কথা বলছেন। আপনারা বলছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর বিকাশ। এদিকে আপনারা বলছেন স্ত্রী থাকাকালীন লিভ ইনেরও সঙ্গিনী সব রকম সুবিধা পাবেন। অর্থাৎ আপনারা নিজেরাই বলছেন তাই। পরকীয়াকে আপনারা আইন সিদ্ধ করে দিচ্ছেন। অর্থাৎ স্ত্রী থাকাকালীন এগুলোও বৈধ। তাহলে সেই স্ত্রীটিকে আপনারা কি সম্মান দিলেন? হুম। আপনাদের তো নিজেদেরই মাথা গুলিয়ে গেছে। তাই না? তাহলে লিভ ইনের সঙ্গিনীর যদি এত সুবিধা হবে, তাহলে স্ত্রীর কি মর্যাদা রইল? তাই তাহলে তো তো। মানুষ সত্যিই বিয়ে করতে চাইবে না। ঠিক। একদমই তাই। আপনারা তাহলে কি বলতে চাইছেন? এটা হলেও যদি ওটাও হয়, তাহলে তার বৈধতা কি? বিয়ের বৈধতা আর কি থাকছে? থাকছে না কিছু। হুম। তাই না? এবং পরকীয়ার ক্ষেত্রেও কিন্তু সেই আ যখন আ সেটাকে নিয়ে কোন রকম আইনি ব্যবস্থা নেওয়া হবে, বিপদ সেই আসবে পুরুষেরই না ওপরে। সেটা কিন্তু আমার কথা, পরকীয়া তো আপনি কি নেবেন ব্যবস্থা? পরকীয়া তো আইন নিষিদ্ধ আমাদের দেশে। কি করবেন আপনি? আল্টিমেটলি ধোপে তো টিকবে না। আচ্ছা, এরকম কি কোনো ব্যবস্থা রয়েছে? আমি যেটুকু শুনেছি এটা কি সত্যি কিনা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। যে পরকীয়ায় লিপ্ত কোনো নারী যদি অপর কোনো পুরুষের থেকে কোনো সন্তান জন্ম দেয়, তার দায়িত্বভার কি নিতে হবে সেই স্ত্রীর না দেখুন, স্বামীকে? ওটা একটা কেস স্পেসিফিক হতেই পারে। কিন্তু ওটার অনেক ব্যাপার আছে। যেমনই সবসময় নয়, কিন্তু ওটাগুলো তো, কারণ আবার আপনি এটাও জানবেন যে লিভ ইন, হুম, লিভ ইনে আপনি থাকছেন, আপনার তো সেই সন্তান কিন্তু বৈধ। সে কিন্তু হুম। আপনার সম্পত্তির অধিকারী। মানে আপনি পুরো ব্যাপারটাকে একটা ভজঘট করে রেখে দিয়েছেন। হুম। বুঝতে পারছেন? মানে এটা ল মেকারস এর ফেইলিউর আপনি বলছেন। অবশ্যই ফেলিওর এবং ডিসগাস্টিং। আপনি তাহলে আইনটা আধুনিকভাবে করুন একটা পুরো। হুম, আপনি এদিকে স্ত্রীর কথাও বলছেন, এদিকে আবার লিভ ইন সঙ্গিনীর কথাও বলছেন। তাই না? কেউ ২য় বিয়ে করে নিচ্ছেন, তার ২য় বউ স্টেটমেন্ট নিচ্ছেন, ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে। আরে ডিভোর্সের নোটিশ পাঠানো মানে তো ডিভোর্স নয়। আপনি ২য় বিয়ে হিন্দু আইনে তখনই করতে পারেন যখন আপনার ১ম স্ত্রীর থেকে কোনো ইয়ে আসবে না। মানে তিনি হুম, কিছু বললেন না। তাহলে হুম, একমাত্র আপনি করে টিকে যেতে পারেন। আদারওয়াইজ তো আপনার বিরাট শাস্তি হবে। হুম। হিন্দু আইনে ২য় বিয়ে এরমভাবে হয় না। রাইট। তাহলে আপনাকে সবকিছু ক্লিয়ার করতে হবে। খুব ক্লিয়ার। তাহলে বিয়ে উঠিয়ে দিন একদম। ঝামেলা শেষ। সেটাও তো ওঠাতে পারছেন না সাহস করে। হুম। তাহলে প্রিনুপিটাল এগ্রিমেন্ট চালু করুন। সেটা তো চালু করার সাহস নেই আপনাদের। তাহলে কি করে হবে? কোথাও একটা এসে দাঁড়াতে হবে মশাই। এরকম করলে হবে না। আচ্ছা। তা এর কি অ্যামেন্ডমেন্ট হওয়ার কোনো কোথায়? সম্ভাবনা এই তো রয়েছে? বিএনএস হলো। কিছু হলো? একটু আধটু এদিক ওদিক করেছেন। কি হলো? হুম, তার বাইরে নতুন কিছু হলো? উল্টে মাঝখান থেকে বিএনএস 69 এর মতন একটা অতি প্রিমিটিভ ল ঢুকিয়ে দিলেন। কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আবার চাকরির ইয়ের ছলে যদি কেউ করে তার সহবাস। আরে আজকালকার দিন, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে শারীরিক সম্পর্ক একটা নরমাল ব্যাপার। সেখানে হুম, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কি? হুম, মেয়েদেরকে তো এখানেও নিচে নামালেন আপনারা। কি বলছেন? তার মানে মেয়েদের নাকি বিবাহের প্রতিশ্রুতি দিলেই তারা সহবাসে রাজি হয়। চাকরির টোপ দিলেই তারা সহবাসে রাজি হয়। মেয়েদেরকেও বুঝি না। আপনারা এই নিয়ে কেন প্রতিবাদ করেন না? আপনাদের তো কত এটাও তো নিচে, তাদের ইনসাল্ট করা হচ্ছে আপনাদের অনেকটা। ইনসাল্ট করা হচ্ছে তো। মানে আপনাদের কত ছোট করছে বলুন, হুম, যে আপনাদের বিবাহের প্রতিশ্রুতি দিলেই আপনারা সহবাসে রাজি হয়ে যান। আরে হোয়াট হুম। ইস দিস? আপনারা তো আজকালকার শিক্ষিত জেনারেশন। আপনাদের চাকরির টোপ দিলেই আপনারা রাজি হন তার মানে? আর সেটা পরিপূরক না হলেই তাহলে আপনারা মামলা করতে যান। বুঝুন আপনাদের হুম। কি ছোট করা। আপনাদের বোঝারও বুদ্ধি নেই এগুলো। মানে ঘুরিয়ে ফিরিয়ে যতই ওমেন এম্পাওয়ারমেন্ট বলুন ওনারা, আর যতই আপনাদের বলুন নারী এগুলো দেশ এগুলো বেসিক্যালি দে আর ভেরি রিগ্রেসিভ। হুম, আপনাদের কিন্তু ভীষণ ছোট করছেন ওনারা। রাইট। আমি তো ব্যক্তিগতভাবে তাই মনে করি। এটা তো একটা মহিলার অসম্মান। মানে এম্পাওয়ার এর থেকে ডিসএম্পাওয়ার হ্যাঁ, করাটা বেশি হচ্ছে এখানে। আপনাদের কেন মনে হচ্ছে না আমি এটা জানি না। প্রতিবাদ তো আপনাদের তরফ থেকে আসা উচিত ছিল। হুম, কিন্তু প্রতিবাদ আমরা করছি, পুরুষ অধিকার কর্মীরা। আপনারা কি ভাবলেন এটা দিয়ে আরো খানিকটা সুবিধা নেওয়া যাবে? তাই? কিন্তু খুব হাস্যকর এটা কিন্তু।
হুম। পুরুষদের প্রতি নির্যাতনের পরিসংখ্যানটা কি সত্যিই কম নাকি রিপোর্ট হয় না? রিপোর্ট কোথা থেকে? দেখুন, বাংলা কথা একটা কথা বলি। এই যে এত মেয়েদের উপরে তো এখনো নির্যাতন, সেই নির্যাতনের রিপোর্ট হয়? আপনি আমায় বলুন তো সব ঠিকঠাক? হুম, তাহলে পুরুষের উপর কোথা থেকে হবে? তাদের তো আইনই নেই। মেয়েদের এত আইন হয়েও সত্যি, সত্যি মেয়েদের উপর সব নির্যাতনের রিপোর্ট হয়? এই যে হয় না? একটা শহর নাকি ভীষণ নিরাপদ সবকিছু হুম, তা সব রিপোর্ট হয়? হয় না তো। তাহলে পুরুষের তো কোনো আইনই নেই। মেন্স কমিশনও নেই। তাহলে রিপোর্ট কোথা থেকে হবে? হুম। মানে কোথা থেকে হবে? এরকমও তো ক্ষেত্রে হয় যে আমরা দেখি প্রায় শুনে থাকি বিভিন্ন জায়গায়। আ এটা অনেক হাউসহোল্ডেও হয় যে বাড়ির কোনো ছোট বাচ্চা মেয়ে, সে হয়তো তার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে যৌন ছেলেরা হয় না? নির্যাতনের শিকার হচ্ছে। ছেলেরা ছেলেরাও প্রচুর। হচ্ছে। তাহলে কিন্তু সেগুলো এবার তো সেই রিপোর্ট হওয়ার মেয়েদের কোনো জায়গাই ক্ষেত্রেই নেই। তো হয় না। আর ছেলেদের ক্ষেত্রে তো বাবা-মায়ের বোঝারই ক্ষমতা নেই। হুম, কারণ বাবা-মা তো এটা ভাবেনই না যে ছেলেদের এরকম হতে পারে। মেয়েদের ক্ষেত্রে তবু ভাবেন। হুম। ছেলেদের ক্ষেত্রে আমার মেয়েবেলা বলে অনেক কিছু লেখা হয়। আমার ছেলেবেলা বলে কোনোদিন কিছু লেখা হবে বলে আপনি ভাবেন? কিন্তু বহু ছেলের মেয়েদের যেমন নষ্ট হয়েছে এই করে ভবিষ্যৎ জীবনটা, মানে হয়তো বিবাহিত জীবন, বহু ছেলের এই করে মানে ভবিষ্যতের বিবাহিত জীবন পুরো শেষ হয়ে গেছে। ট্রমায় চলে গেছেন। এমনি মানে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। বহু ছেলে আছেন। ছেলেরা কিন্তু এর বিশাল একটা শিকার। হুম। বিশাল। আচ্ছা, আ আপনি অল বেঙ্গলস আ মেন মেন্স ফোরামটা সেট আপ করার পরে আপনার কাছে তো দীর্ঘদিন ধরে বহু পুরুষ মানুষরাই আসেন তাদের নানান ধরনের যন্ত্রণার কথা আপনাকে জানাতে, নির্যাতনের কথা বলতে। কিভাবে আপনি তাদের ভেঙে পড়তে দেখেন? আপনি পুরোটাই তাদের ভেঙে পড়া যখন আসেন। আর আমাদের ১ম কাজ সেটাই বলা, কিচ্ছু হয়নি। কি হয়েছে? হাত পা ভাঙে না, প্লাস্টার হয় না, প্লাস্টার খুলে দেয় আবার। নরমাল। মানে আমি বলছি যে একটা ইনসিডেন্ট হঠাৎ আমার আমাদের মনে এটা পড়ল। ১ম কাজ। এটা বোঝানো কিচ্ছু হয়নি। হুম, কোনো ব্যাপার না। আর আজকাল তো আবার উল্টো বলি যে, শুনুন আজকাল এসব মামলা-ফামলা হচ্ছে এটা স্ট্যাটাস সিম্বল। হুম। মামলা না থাকলে আপনি কিন্তু জাতে উঠলেন না। যাদের মামলা-ফামলা নেই তাদের জাতে ওঠা হয়নি। আপনাদের সব হয়েছে মানে আপনারা জাতে উঠেছেন। এটা কিন্তু স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, মানে আজকাল মামলা-টামলা থাকলে এরকম হলে ২-৪ টে হলে তবে কিনা আপনি জাতে উঠবেন। যাদের নেই তাদের আচ্ছা। কিন্তু বহু পুরুষ মানুষ তো এটার জন্য আত্মহত্যা করতেও বাধ্য হন। আমরা এটার জন্যে পুরুষ মানুষ রিসেন্টলি এবার শুনে রাখুন। পুরুষ মানুষ কিন্তু এই একটি কারণে আত্মহত্যা করেন না। এই যে মেয়েদের থেকে এমনি পুরুষের আত্মহত্যার হার প্রায় ভারতবর্ষে কেন পৃথিবী জুড়ে ৬ গুণ হুম, বেশি। আর পুরুষ মানুষের আত্মহত্যার বহু কারণ আছে। হুম, এক হচ্ছে স্ট্রেস, এক হচ্ছে চাকরির স্ট্রেস, ইএমআই নিয়ে ফেলেছেন শোধ করতে পারছেন না। হুম, অনেক পুরুষ মানুষ এ কারণে আত্মহত্যা করেন বাচ্চাকে দেখতে পাচ্ছি না। হুম, ম্যাট্রিমোনিয়াল প্রবলেম তো আছেই। বিভিন্ন রকম পুরুষের আত্মহত্যার কারণ। হুম। তো এবার এইজন্য পুরুষ মানুষের আত্মহত্যার সংখ্যাটা বেশি। রিসেন্টলি একটা কেস হয়েছে কেরালাতে আপনি নিশ্চয়ই জানেন হ্যাঁ, এটা তো যে অন্য কারণ। বাসের মধ্যে এরকম তার আগেও আরেকটি কেস হয়েছে এরকম। বহু জায়গায় এরকম আছে আমরা জানতেও পারি না। এগুলো হুম, জানতে পারছি ভাইরাল হচ্ছে তাই। হুম, এটা তো মেয়েদের একটা নতুন খেলা শুরু হয়েছে। মেয়েরা জানে এরকম করতে পারলেই আমি ভাইরাল। তারপরে পুরুষ মানুষটি হার মেয়ে যায়। হুম। আবার আপনি দেখবেন এই নিয়ে ফেসবুকে লেখালেখি হয়, "কি হয়েছে? এরকম এক-আধটা হয়েছে। এক-আধটা ঘটনা ঘটছে। কি এমন হয়েছে? ওই আরেক হয়েছে নন্দিনী ভট্টাচার্য এরপরেই আবার লিখতে শুরু করবেন, বলতে শুরু করবেন এরকম ঘটনা ঘটেছে।" মানে ওনাদের এই সবগুলোই বিচ্ছিন্ন ঘটনা ওনাদের কাছে আরকি। হুম, এই সবকিছুই ওনাদের কাছে বিচ্ছিন্ন ঘটনা। মানে আমার মনে হয় টাচউড কখনো ওনাদের কারুর কাছের কারুর সঙ্গে এগুলো না হলেই ভালো হয়। হুম। তাহলেই ভালো হয়। মানে তখন এটা বিচ্ছিন্ন ঘটনা থাকবে না। হুম, এরকম মানুষও তো আমাকে ফোন করেছেন যে, "দিদি আগে ভাবতাম সত্যি আপনাকে অনেক গালাগালও করেছি। আজকে আমার বাড়িতে বা আমার কাছের মানুষের সঙ্গে এটা হয়েছে বলে বুঝি আপনি কত সত্যি কথা বলেন।" এরকম হুম। ঘটনাও তো আমার সঙ্গে ঘটেছে। মানে আজ মানে না আপনাকে একটা কথা বলি যে, এই যে লোকে আমার নাম করে আপনারা ফেসবুকে লেখেন, তখন আমার খুব মজা লাগে আরকি। যে আপনারা কত ইম্পোর্টেন্স দেন আমাকে। আবার সবাই কোনো একটা ঘটনা ঘটলেই লেখে, এখনো সমাজগুরু নন্দিনী ভট্টাচার্য কিছু বললেন না, তাহলে ভাবুন আমার ইম্পোর্টেন্সটা। মানে একটা এমন ব্যাপার যেখানে আমার কোনো ভূমিকাই নেই, বলছেন আমি কিছু বললাম না কেন? মানে আমার প্রায় বাণী হয়ে গেছে, আমার কিন্তু আর কথা নেই জানেন? আপনি কি এটা প্রাপ্তি বলে মনে করেন একটা? হ্যাঁ তো, আমার বাণী মানে আমার মুখনিসৃত কথা প্রায় বাণীতে পৌঁছে গেছে, আমি তো আর কথায় নেই। ওই কথামৃত বা বাণীতে পৌঁছে গেছি। কারণ আমার কথার জন্য সমাজ অপেক্ষা করে আছে বলুন। আমার অবাক লাগে দেখলে ওনাদের। মানে ইটস আ সাকসেসফুল না, থিং, হ্যাঁ? না। দে লুক আপ টু আপনি ইউ। জানবেন যে আপনাকে মানুষ যখন আর যৌক্তিক কথায় কাটতে না পারে, হুম, তখন এরকম পার্সোনাল অ্যাটাক এ যায়। মানে হুম, আপনি উনাদের নার্ভাস সিস্টেম এর কাছে ক্রমশ থ্রেট হয়ে দাঁড়াচ্ছেন। হুম, এটা গন্ডগোল হয়ে যাচ্ছে সবার। আমি যেন বলেছি আমি আছি বইমেলায় ৩ তারিখ অব্দি আসবেন সবাই। হুম। ২৩০ নাম্বার টেবিলের কাছে লিটল ম্যাগাজিনের হলে ওখানে বসে থাকি বিকেল ৪ টে থেকে চলে আসবেন। আচ্ছা। আচ্ছা, এই ক্ষমতায়ন আর
সুবিধা, বিশেষ সুবিধা বা প্রিভিলেজ, এই দুটোর মধ্যেই কি কোথাও গন্ডগোল হচ্ছে যে কারণে আজকে সমাজে এরকম একটা হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলি। আজকেও দেখছিলাম কি জানো? ও কোনো একটা মলের সামনে মহিলাদের গাড়ি পার্কিং এর আলাদা করে দিচ্ছেন। তা আপনাদের ভাবা উচিত আপনাদের এখনো দুধ-ভাত করেই রাখা হচ্ছে। আপনারা যদি ক্ষমতায়নী হবেন, আপনারা যদি সমান অধিকারই চাইবেন তাহলে সবকিছু আপনাদের জন্য আলাদা করতে হচ্ছে কেন? হুম, কেন সংরক্ষণ? মানে আপনারা কিন্তু লড়ে নিতে পারছেন না কোনো কিছু। মানে পুরুষ দমন করাটাই এখন ক্ষমতায়নের মেন। কিন্তু আপনার তার আগে ওদের কথা ভাবুন। ওরা কিছু লড়ে নিতে পারছেন না। দুধ ভাত থাকতো না ছোটবেলায় আমরা খেলায় নিতাম না? এরা কিন্তু তাই হয়ে যাচ্ছেন হুম, ক্রমশ। কিন্তু আমাদের সময় আমরা যখন ছিলাম, হুম, আমাদের কিন্তু এসবের দরকার ছিল না। হুম, এনাদের ক্রমশ তাই হয়ে যাচ্ছে। এত প্যাম্পার্ড হয়ে যাচ্ছেন ওনারা, হুম। লড়ে নেবার ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গন্ডগোল। আমার খুব হাসি পায়। নারীরা কি আজকে তাহলে সমতার জন্য লড়ছে না ক্ষমতার জন্য লড়ছে? ক্ষমতা অবভিয়াসলি। ওনারা সমতার মানেই বোঝেন না। হুম। বেশিরভাগ নারী সমতার মানে বোঝেন না। যারা কিন সমতার মানে বোঝেন, তারা ঠিক জানেন কোথায় লড়ে নেব। তারা হুম। চানই না এসব। তারা কেয়ারও করেন না এসবের। তাহলে সমতার কথাই যখন উঠলো তখন জেন্ডার ইকুয়ালিটি বলে একটা টার্ম তো ভীষণ ট্রেন্ডিং, হুম। সবাই এই নিয়ে কথা বলে। আর জেন্ডার তাহলে ইকুয়ালিটির কথা উঠলেই আমাদের দেশে ১ম আলোচনা শুরু হবে গুরুগম্ভীরভাবে একটা সেমিনার রুমে কফি খেতে, খেতে। হুম, মেয়েরা এদেশে কিছুই পায়নি। সেইজন্য জেন্ডার ইকুয়ালিটির কথা উঠবে। কোনদিন শুনেছেন পুরুষের এদেশে কিছু পাওয়া হলো না, তাই জেন্ডার ইকুয়ালিটি দরকার? শুনেছেন হুম, কোনদিন কোন না। আলোচনায়? আচ্ছা, সমতা যদি দুপক্ষেরই হয় তাহলে আজও সেই ভারতীয় আইন সেই 1947 থেকে এতগুলো সংবিধানের অ্যামেন্ডমেন্ট হলো, সেইখানেই সেই তিমিরেই পড়ে রইলো, সমতা দুপক্ষের এলো না। এটা নিয়ে কোথাও আপনার মনের মধ্যে কোনো ক্ষোভ এখনো তৈরি না, না হয়নি? ক্ষোভ-টোভ কিছুই নেই। আমি জানি এটাই হতে মানে হচ্ছে, এটাই হবে। কারণ এদেশে তো কেউ ভাবেই না পুরুষের কিছু দরকার। শুনুন, এদেশে 10% পুরুষ মানুষ সবকিছু এনজয় করেন। টাকা, পয়সা, ক্ষমতা মানে অর্থ, বিত্ত যাকে বলে ওনারা মনে করেন আমাদের কাছে সব আছে, আমরা বেরিয়ে যাবো যাই কিছু করব না কেন। বাকি যে 90% পুরুষ মানুষ তাদের কি হলো ভাড়মে যায় তাদের কিছু আসেই যায় না। তাই জন্য ওনারা তাদের কথা ভাবেনই না তো। তারা তো ওনারা ভাবেন আমরা চুরি করি, ডাকাতি করি, আমরা যা করি আমাদের কাছে ক্ষমতা আছে, টাকা আছে বেরিয়ে যাবো। আর ওনারাই আইনও তৈরি করেন। হুম, তাই ওনারা এই বাকি 90% পুরুষের কথা ভাববেন কেন? তারা মরুক বাঁচুক, তাদের পরিবার ভাড়মে যায়। তেমনি এরকমই এই 30% মতন নারী যারা আমরা সব নিয়ে বেরিয়ে যাচ্ছি প্রিভিলেজ, আমরা বাকি 70% হুম, নারীর কথা ভাবি? তারা মরুক বাঁচুক। এই যে বললাম, গৃহ সহায়িকাদের রেজিস্ট্রেশন ক্যানসেল হয়ে গেল। কি আসে যায় আমাদের? আমরা ওদের দিয়ে কাজ করাতে পারলেই হলো। ঠিক তাই, হুম, একই জিনিস। কাজেই নারীরাও যে কথা বলেন না বড়, বড়, আপনারা আগে নারীদের সঙ্গে নারীদের বৈষম্যটা দূর করার চেষ্টা করুন। তারপরে আমায় গালাগাল দেবেন। সেটা হয়নি। আমি আপনাকে একটা গল্প বলি। আবার সেটা নিয়েও তো দেখি ট্রোল হয় Facebook এ। আমায় কেন মেয়েদের কলেজে লেকচার দিতে ডাকা হয়? উনাকে তো দেখছি আজকাল মেয়েদের কলেজে লেকচার দিতে ডাকা হচ্ছে। তাহলে কেন হয় বুঝবেন আমি যখন কথাগুলো বলব। সেখানে আমি একটি কলেজে লেকচার দিতে গেছিলাম একটু গ্রামাঞ্চলের দিকে। হুম, সব ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের মেয়েরা আমার সঙ্গে সব কথা বলতে আসছে। বলছেন যে, "জানেন দিদি, আমাদের তো খুব পড়াশোনা করার ইচ্ছে।" একটি মেয়ে কাঁদছে, ফ্যাশন ডিজাইনার হতে চায়। হুম, বলছে, "জানেন দিদি বাড়িতে সবসময় ব্ল্যাকমেইল করা হচ্ছে। মা বলছে গায়ে আগুন দেবো। তোকে বিয়ে করতে হবে এক্ষুনি।" ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। ওদের কেন পড়ানো হচ্ছে জানেন তো? যাতে একটু মোটামুটি ভালো পাত্র পাওয়া যায়। হুম, এই হচ্ছে স্ট্যাটাস। পড়াশোনা তো দূরস্থ এবং ওদের প্রফেসররা বলছেন, "দিদি সামনের বার এসে কিন্তু এদের কাউকে আর দেখবেন না।" আপনারা আচ্ছা। কখনো ভেবেছেন এইসব সমস্যা নিয়ে? আপনারা সারাদিন দুটো কথা বলেন। মেয়েরা বিয়ে হলেই নাকি শ্বশুরবাড়িতে অত্যাচারিত, আর নয়তো মেয়েদের রেপ হচ্ছে। এর বাইরে আপনারা জানেন মেয়েদের আর কি, কি সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং দিস? আপনারা কি করেছেন? আজ পর্যন্ত কটা লাইন লিখেছেন এই নিয়ে? কারা জানেন? আপনারা এই যে ইয়াং মেয়েগুলো, তাদের কি অবস্থা? তাদের হয়তো বিয়ে হচ্ছে, সেখানে তাদের বিয়েরই ইচ্ছে নেই। এরপরে হুম, কি হবে বলুন তো? এই বিয়ে হয়ে যাবে অনিচ্ছার বিয়ে। তারপরে তাদের হয়তো ওই সোশ্যাল মিডিয়ায় আবার আলাপ হবে। সেখানে আবার ৫ টা ফালতু পুরুষ মানুষের পাল্লায় পড়বে। হুম, তখন ঘর ছাড়ার পরিকল্পনা করবে, জীবনগুলোই শেষ হয়ে যাবে। হুম, তখনই আবার ৫ টা ফলস মামলাও এইসব মেয়েরাই দেবে। আপনারা কখনো ভেবেছেন এই মেয়েগুলোর কি অবস্থা? আমাকে এসে সবাই বলছে, "জানেন দিদি মা বলছে বা গায়ে আগুন দেব। তুই যদি বিয়ে না করিস।" এইটুকু মেয়েগুলোর পড়াশোনাই হবে না কোনো। হুম, গ্রামাঞ্চলে যেহেতু কলেজ সেহেতু কোনো কি ওদের এই কলেজে পড়তে পাঠানো হচ্ছে ওদের একটা পাত্র জোগাড় করার জন্য। হুম, তাহলে আপনাদের কোনোদিনও মনে হয় এই মেয়েদের সমস্যা নিয়ে কথা বলতে? জানেন আপনারা এই মেয়েদের সমস্যাগুলো কেউ? মেয়েদের আরো কত রকম সমস্যা আছে। আপনারা এই বস্তা পচা দুটো সমস্যা নিয়ে সারাদিন লিখে যাচ্ছেন, বিয়ে হয়েছে আর কিছু পাওয়া হলো না। সারাদিন ফেসবুকে এই কথা সারাদিন। আর কি আরেকটা আছে ডাউরি। আরে আমি হুম, বুঝি না আজকের জমানায় দাঁড়িয়ে ডাউরি দিয়ে মেয়ের বিয়ে দেবো কেন? দেবো কেন আমি মেয়ের বিয়ে ডাউরি? মেয়েকে হুম, আমি বাড়িতে রেখে দেবো সারা বছর। সারা জীবন বলব আমার মেয়ে আমার কাছে থাকবে। এই দম কেন বাবা-মা তৈরি হচ্ছে না বলতে পারেন আমাকে? এই কারণেই হুম, তৈরি হচ্ছে না কারণ আমি ভাবছি এই মেয়েকে পাত্রস্থ করব সারাদিন। কেন?
আমার মেয়ে পড়াশোনা করবে, আমার মেয়ে যা পারে রোজগার করবে, আমার কাছে থাকবে আমার মেয়ে সারা জীবন। কেন বাবা মায়েরা আমরা এই জায়গায় পৌঁছতে পারছি না? মানে এই মেন্টালিটিটা ইন্ডিয়ান আপনারা কোনোদিন সোসাইটিতে আপনারা মেয়েরা এই জায়গায় কোনোদিনও লড়াই করতে শুরু করেছেন? যে মেয়েদের বিয়ে দিতে হবে না, তাহলে তো ডাউরির প্রশ্ন শেষ হয়ে যাবে। কই আপনাদের তো দেখি না এই নিয়ে কথা বলতে। আপনাদের তো সেই বাবা মায়েদের বিরুদ্ধে লড়তে দেখি না, যে আপনারা কেন মেয়ের বিয়ে দিচ্ছেন? হুম, আমায় গালাগাল করে কি হবে? তাই জন্য তো তাদের অ্যালিমনিটা চাইতে হচ্ছে। কারণ তাদের নিজেদের জোর নেই তাই। কই এই হুম। সমস্যায় তো আপনাদের কথা বলতে দেখি না। আবার সেই জন্যই তাদের ডাউরি দিতে হয়েছে। মানে বাবা মায়ের মেয়েকে বিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার প্রবণতাটা এখনো কেন বেশিরভাগ আবার সেই থেকে ডাউরিটা গেছে। কেন দিতে হচ্ছে? কারণ তাদের মায়েরা মেয়েকে তারা তৈরি করতে হুম, পারেননি। যেই মেয়ের নিজের জোর আছে তাকে ডাউরি দিয়ে বিয়ে দিতে হবে কেন? হুম। আপনারা কখনো এগুলো নিয়ে ভাবেন আপনারা? আমি অবাক আপনাদের দেখে। মানে অনেক মহিলারা তো বলেন যে আমাদের পুরুষদের প্রয়োজন নেই। পুরুষ ছাড়াই আমার খুব ভালো সমাজে তো। এর থেকে আনন্দের আর কি হতে পারে? কিন্তু সেই ক্ষেত্রে একই সমাজের মধ্যে একটি অংশ মহিলার মধ্যে তারা বিয়ে না করলে তাদের এই যে জীবনটা মহিলারা সাকসেসই হবে আপনারা না। বলেন না যে সন্তান আপনারা পালন করেন ১০ মাস ১০ দিন গর্ভে আপনাদের সন্তান। খুব আনন্দের কথা। ভেবে দেখবেন সেই সন্তানের সৃষ্টিটা কোথা থেকে? হুম, আপনাদের ১০ মাস ১০ দিন গর্ভে আসার আগে সেই সন্তানের সৃষ্টিটা একজন পুরুষের থেকে তো। হুম। সেই সৃষ্টি কিন্তু পুরুষের থেকেই হয়েছে। তাই সেই পুরুষ না থাকলে তো সৃষ্টিটা হতো না আপনার গর্ভে। না তারা বলেন এটা কেন তারা ৯ মাস ধরে যন্ত্রণা সহ্য করেন আরে! বলে। তা একটা যন্ত্রণা তো সহ্য তো আপনি আপনি করেছেন। কিন্তু হুম, সেই পুরুষের ব্যাপারটা না থাকলে তো আপনার সৃষ্টিটা হতো না তো। হুম। সেই সেটা তো ঠিক। মর্যাদাটুকু অন্তত তাকে দেবেন। হুম, আর পুরুষ মানুষ সারা জীবন বহন করেন সন্তানকে। হুম, আপনি ৯ মাস দ ১০ মাস ১০ দিন গর্ভে করেছেন নিশ্চয়ই। আর পুরুষ সারা জীবন বহন করেন। সেই সম্মানটুকু দেবার মতন যোগ্যতা তো আপনারা অনেকেই তৈরি করতে পারেন না। কিন্তু তার কাউন্টারে অনেকে বলতেই পারে কেন আজকের সমাজে তো সিঙ্গেল মাদার্সদের সংখ্যা কেন অনেক বেশি সিঙ্গল ফাদার বাড়ছে। নেই নাকি? সিঙ্গল মাদার আজকের সমাজে? নিরুপাড়ায় তো কোন কাল থেকে হিন্দি সিনেমায় সিঙ্গল মাদার হয়ে আছেন। তারও কত আগে মহাভারত দেখিয়ে গেছেন কাকে সিঙ্গল মাদার বলে। হ্যাঁ, আপনারা কি ঠিক। সিঙ্গল মাদার দেখাচ্ছেন আজকের দিনে? আর আমার তো অবাক লাগে যে সিরিয়াল-টিরিয়াল দেখি না? আজকের যুগে দাঁড়িয়েও মেয়েদেরকে প্রেগনেন্ট হবার ভান করে পুরুষ মানুষকে আটকে রাখতে হচ্ছে। হুম, এর থেকে লজ্জার কিছু আছে নাকি আর? আজকের যুগে দাঁড়িয়ে? দেখি তো সব। মাঝে, মাঝে যখন চোখে পড়ে যায় সিরিয়াল-টিরিয়াল, প্রেগনেন্ট হওয়ার ভান করছেন ওনারা। মিথ্যে হুম, প্রেগন্যান্সি দেখাচ্ছেন পুরুষ মানুষকে আটকে রাখার জন্যে, আরেকটা মেয়ের থেকে নিয়ে নেওয়ার জন্যে। হুম, হোয়াট ইস দিস? সাচ আ রিডিকুলাস থিং! হুম, আমার লজ্জা লাগে। রিলও আসে সব দেখি। যে পুরুষ মানুষকে নিজের কাছে আটকে রাখার জন্য ওনারা প্রেগনেন্ট হওয়ার ভান করছেন। কিনা বেলুন-টেলুন লাগিয়ে পেটের মধ্যে। আরে ছি, ছি, ছি! হোয়াট ইস দিস? আপনারা নিজেদের এম্পাওয়ার্ড ওম্যান বলে দাবি করেন? হ্যাঁ? আজকের যুগে দাঁড়িয়ে কথায়, হুম। কথায় শুনছি আমি প্রেগনেন্ট। এসব তো নিরুপাড়ায়রা দেখিয়ে গেছিলেন কবে? "मैं तुम्हारी बच्चे की माँ बनने वाली हूँ।" আপনারা আজকে এগুলো করেন? আপনারা আবার নিজেদের ফেমিনিজমের ধ্বজাধারী বলেন, আপনারা নিজেদের এম্পাওয়ার্ড ওম্যান বলেন, আপনাদের হুম, মেধা, বুদ্ধি, ইন্টেলিজেন্স, নিজের কাজ, কনটেন্ট কিচ্ছু নেই তো। সেই বস্তা পচা কতগুলো জিনিসে দাঁড়িয়ে আছেন আপনারা এখনো। কতগুলো মেকআপ করা চুল, হুম। মানে ততোধিক মেকআপ করা চামড়া, সেই সব নিয়ে আপনারা বসে আছেন আর এইসব এখনো বসে আছেন এই জায়গাটাতে। কোথায় পৌঁছেছেন আপনারা কে জানে, আমি বুঝি না বাবা। আমি সত্যি কথাগুলো বলি বলে আপনাদের গা জ্বালা ধরে যায়। আমি সত্যি কথা বলছি। আমি কি মিথ্যে কথা না, বলছি? আপনারা বলুন। একদমই তাই। আমার কি একটাও কথা মিথ্যে? হুম। একটাও আমার কথা মিথ্যে বলুন তো? আপনারা এখনো প্রেগন্যান্সি দিয়ে পুরুষ মানুষকে বেঁধে রাখতে চাইছেন। এটা কোনো কথা? আর কি শেখাচ্ছেন এসব সিরিয়াল-ফিরিয়াল এসব জায়গাগুলো? হুম। কারা আপনারা? কি শেখাচ্ছেন এই সমাজকে? মানে আপনি ইন্ডাস্ট্রিকেও কিছুটা দায়ী করবেন মানে। ডেফিনিটলি, ডেফিনিটলি। আমরা কোন বস্তা পচা যুগে পড়ে আছি। ছি, ছি, ছি। আচ্ছা একটু আগে আপনি বললেন যে পুরুষদের এগেইনস্ট এ যে ধরনের ফলস অ্যালিগেশনস গুলো আনা হয়। তা আপনার কি মনে হয় যে ভারতীয় আইনি ব্যবস্থার মধ্যে কোন, কোন আইনগুলোর অপব্যবহার সবথেকে বেশি মহিলারা করেন পুরুষদের বিরুদ্ধে? একটু আগেও আপনাকে আমি বললাম 498 এ যেটা ছিল আগে এখন বিএনএস এ 85, 86 হুম, ডোমেস্টিক ভায়োলেন্স, মেইনটেন্যান্স, বাচ্চাকে না দেখতে দেওয়া, মানে কাস্টাডি হুম। ভিজিটেশন এগুলো তো অবশ্যই। আর তারপরে আসে ফলস রেপ, মানে রেপ কেসে মলেস্টেশন, কর্পোরেটের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলো তারপর। কাস্টাডির ক্ষেত্রে পুরুষকে এখনো অযোগ্য কেন বলে না মনে দেখুন হয়? অযোগ্য নয়। এটা একটা ভাবতে হবে। আগে ছিল মেয়েরা তো আগে চাকরি-বাকরি কম করতেন, মা হুম, বাড়িতে থাকতেন। কাজেই মাকে ভেতরে নেওয়া হতো যে মায়ের সঙ্গে ওই যে সন্তানের একটা নারী-ছেড়া সম্পর্ক হিসেবে হুম, মা হয়তো বেশি। আর হুম, আগেকার দিনের আমাদের সময় বাবারা কিন্তু সন্তানদের সম্পর্কে এত বেশি ছিলেন না। হুম, বাবারা আমাদের সম্পর্কে এত
জানতেনও না, বাইরেই বেশি ইয়ে করতেন সব কিছু। আজকের পুরুষ মানুষ সন্তান সম্পর্কে অনেক বেশি যত্নশীল, কাজে আজকে দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে, অনেক জায়গায় পুরুষ মানুষ কাস্টাডি পাচ্ছেন। আর রিসেন্টলি কলকাতা হাইকোর্ট, কর্ণাটক হাইকোর্টে পিআইএল করার পরে এটাও ব্যাপারটাও অনেকটা আস্তে আস্তে বদলাচ্ছে। কাজে আজকের পুরুষ অনেক ক্ষেত্রে হয়তো কাস্টাডি পেতেও পারেন, তবে আমার আপত্তি যেই মেয়ে হলে পুরুষ মানুষকে কাস্টাডি দিতে অনেকটা আপত্তি হয়, এটা নিয়েও আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। কারণ পুরুষ মানুষকে ধরেই নেওয়া হয়, পুরুষ মানুষ মানেই নাকি ধর্ষক, সে তার নিজের মেয়েকেও এরকম করতে পারে, এই সমস্ত ফালতু ধারণা, কনসেপ্ট খুবই সেটা মানে মায়ের সঙ্গে ছেলেকে এরকম ভাবা হয় না, কিন্তু কিন্তু সেসব ঘটনাও অনেক আছে। তো কেন ভাবা হয় না জানি না, খুব একটা বাজে কনসেপ্ট এগুলো। তো আজকে ধারণা চেঞ্জ হচ্ছে নিশ্চয়ই, কাস্টাডি পুরুষ মানুষও পাচ্ছেন, ভিজিটেশনও পাচ্ছেন, তো এগুলো বদলাতে সময় লাগবে। ভাবা হয় যে জেনারেলি মায়েরা টেক কেয়ার ভালো করতে পারেন, তবে আজকাল তো মাও চাকরি করতে বেরোচ্ছেন, বাবাও বেরোন, তাহলে আয়া রেখে যদি মানুষ করা হয় তাহলে দুজনেই তাই করতে পারেন। তবে অনেক বাবা তো আজকাল বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছেন বাচ্চা দেখার জন্য, এরকমও আছে। এবং এই ফলস অ্যালিগেশনের কেস লড়াই করাটা পুরুষদের কাছে অত্যন্ত ভয়াবহ আর ব্যয়বহুল হয়ে ওঠে। না দেখুন, আমার কাছে কথা, পুরুষ মানুষকে ভয়টা না পেতে হবে, কেস তো লড়বো, যা হয়ে যাবে। ওই টাকা দিয়ে পরিত্রাণ পাবো এই মনোভাব থেকে বেরোতে হবে, কেস লড়বো। কেস লড়াটাও তো একটা হ্যাঁ অর্থনৈতিক। ডেফিনেট। আর তাহলে আপনি যখন এক গাদা টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন, সেখানে আপনার ব্যয়বহুল নয়? আপনি মনে করছেন আমি 10 লক্ষ টাকা দিয়ে মুক্তি পাবো, তা সেইটা দিয়ে আপনি কেস লড়বেন। আমি যদি অন্যায় না করে থাকি আমি টাকা দেবো না, এই মনোভাব থাকতেই হবে। ব্যাপারটা তো ভাইস ভার্সা একই, ঘটনা তো একই। মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মামলাটাই শাস্তি হয়ে দাঁড়িয়েছে। না না, কখনো না, কখনো না। মামলা এমন কিছু আপনার ডেট পড়েন, এমন কিছু টাকা যায় না যেটা আপনি একবারে টাকা দিয়ে, অনেকেই ম্যাক্সিমাম টাকাটা দিয়ে মুক্তি পেতে চান আরেকবার বিয়ে করবেন বলে। আমাকে তো এসব বলে লাভ নেই, আমি রোজ পুরুষ মানুষ দেখি এখানে, তবে আবার দ্বিতীয় বিয়েতে গিয়ে ওরমই গাড্ডায় পড়েন, দেখি তো রোজ এখানে বসে। মানে এই মামলাগুলোই কি এখন প্রতিশোধের অস্ত্র হয়ে উঠেছে? হতেই পারে না, মেয়েরা ভাবেন মামলা করে দিতে পারলেই একটা বিরাট আনন্দ। পুরুষ মানুষকে ওই জায়গাটা থেকে বেরোতে হবে, তুমি মামলা করেছো আমি মামলা লড়বো। যারা এটা করতে পারছেন তারা কিন্তু বিরাট জয় পাচ্ছেন। দেখি না মামলা কতদিন যায়, চলুক, আজীবন কাল চলুক। তা আপনার কেন মনে হয় পুরুষদের বিরুদ্ধে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স এর কোনো আইন? সেটার জন্যই তো আমাদের এত লড়াই। বিশ্বব্যাপী মানে পুরুষ এবং মানে বাচ্চা ছেলেদের বিরুদ্ধে যে ডোমেস্টিক ভায়োলেন্স, মানে ওদের জন্য যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল ভায়োলেন্স, হ্যাঁ দুটোর মানে ক্ষেত্রে। এগুলোর জন্য প্রতিরোধ দিবস সারা বিশ্বজোড়া, ইন্টারন্যাশনাল ডে ফর মানে ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট মেন, যেটা আর কি, সেটার জন্য কালকে প্রতিবাদ দিবস একটা প্রতি বছর হয় 31শে জানুয়ারি সারা বিশ্বজোড়া। তো হবে নিশ্চয়ই ধীরে ধীরে, এত সহজে তো মেয়েরাও কিছু পাননি, তা পুরুষ মানুষ এত সহজেই সব কিছু পেয়ে যাবেন সেটা ওনারা ভাবেন কেন? কতটুকু লড়াই ওনারা করেছেন এখন অবধি, আমি এটাও জানতে চাই আজকে সব পুরুষ মানুষের কাছে। আপনাদের কতটুকু লড়াই হয়েছে এখন, কি করেছেন আপনারা? লড়েছেন? মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে পেরেছেন লড়াইয়ের জন্যে, যে লড়ে দেখে নেবো সব কিছু? এখনো পারেননি। আগে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন মনে মনে। আর একটা কথা খুব ক্লিয়ারলি সব পুরুষ মানুষকে বলে দিতে চাই, পুরুষ অধিকারের লড়াই মানে মহিলাদের গালাগাল করা নয়, মহিলাদের অসম্মান করা নয়, সারাক্ষণ তাদের পেছনে লাগা নয়, তাদের ত্রুটি খুঁজে বেড়ানো নয়। পুরুষ অধিকারের লড়াই মানে পুরুষের কি চাই, পুরুষের মানে কোনটা পাওয়া হলো না, পুরুষের এম্পাওয়ারমেন্টের লড়াই, এটা মাথায় রাখবেন। সারাদিন মহিলারা কি করছেন, মহিলারা কি পেলেন, মহিলারা এই বলেছেন, মহিলারা ওই তাই করেছেন, নারীবাদে এই হলো, এটা নয়। তাহলে কোনোদিন এক পাও এগোতে পারবেন না, কারণ আপনাদের কনসেন্ট্রেশন এন্টায়ারলি ওদিকে হয়ে রয়েছে। সেখান থেকে যেদিন মন সরাতে পারবেন, ওনাদের সম্পূর্ণ ইগনোর করে দিতে পারবেন, সেদিন আপনাদের লড়াইয়ে আপনারা মন দিতে পারবেন, সেটা এখনো আপনারা পারেননি। আর আমরা যদি সামান্য এগোতে পেরেছি, কারণ আমরা সেটা পেরেছি, এন্টায়ারলি পুরুষ মানুষের লড়াইতে কনসেন্ট্রেট করতে পেরেছি, তাই পেরেছি। ওটা নিয়ে আমরা বিন্দু মাত্র ভাবি না। আপনি প্রথমেই আমায় জিজ্ঞেস করলেন কি করে কন্ট্রোভার্সি ডিল করি, কারণ আমি তাতে মাথাই ঘামাই না, পাত্তাই দিই না। আমি আমার কাজটা করি, আমি বিশ্বাস করি আজ থেকে 10 বছর বাদেও যদি আমি নাও থাকি, আমার কাজটা থেকে যাবে, এইটুকুতেই শুধু আমি বিশ্বাস করি, আর কিচ্ছু বিশ্বাস করি না। আপনার মতো মানসিকতার মানুষ কি দেখতে পান আপনার? খুব কম। আমি কিছু ছেলেকে নিশ্চয়ই তৈরি করতে পেরেছি। না, আমি পার্টিকুলারলি নারীদের কথা বলছি। কিছু নিশ্চয়ই আছেন আমার সংস্থাতেই, 2-4 জন নারী নিশ্চয়ই আছেন যারা আমার তো একটা নারী শক্তি বলে বড় গ্রুপ আছে, সেখানে কয়েকজন সিনিয়র আছেন নিশ্চয়ই, যারা অল্প বয়সী মেয়েও 2-4টি আছে যারা কাজ করে, নিশ্চয়ই আছে। এই ধরনের মনোভাব কি সমাজে নারীদের মধ্যে কম বলে মনে হচ্ছে খুব আপনার? কম।
তারা সবসময় সবকিছুকে দুটো বাদে ভাগ করেছে, নারীবাদ, পুরুষবাদ, হুম, হ্যানবাদ। ইভেন ট্রান্সজেন্ডারদের মধ্যেও কয়েকজন আছেন যারা আমায় অত্যন্ত ভালোবাসেন। হুম, আমি দুর্বারের সঙ্গে যারা আছেন বা যৌনকর্মীদের নিয়ে কাজ করেন তাদের মধ্যেও অনেকে আমায় অত্যন্ত ভালোবাসেন। হুম, সবাই আছেন ভালোবাসেন। ট্রান্স মেন যারা মানে নারী থেকে পুরুষ হয়েছেন তারা তো আমার সঙ্গে একটা বড় অংশ কাজ করেন। হুম। সবাই আমায় অত্যন্ত ভালোবাসেন। Right. সবার সহযোগিতা না থাকলে কক্ষনো এখানে আসতে পারতাম মানে না। নারী আর পুরুষ যে একে অপরের পরিপূরক, এই ভাবনাটাই কোথাও আজকে আমি আস্তে তো আস্তে 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 সবসময় এটা অনেকটা মনে কমে করি। গেছে। কারণ আমাকে আপামর সমস্ত জনগোষ্ঠীর সবাই ভালোবাসেন কিন্তু। হুম, আমি কিন্তু দুর্বারের অনুষ্ঠানেও যাই সোনাগাছিতে। ট্রান্সজেন্ডারদের সবার সঙ্গে মিলে থাকি। মানে ওরা হুম, এই আমার বইমেলার স্টলেও আসছে সবকিছু। আমায় কিন্তু মানে বাংলার কয়েকজন নামকরা নারীবাদী আছেন, হুম, ভালোবাসেন। ওমেনস কমিশনের চেয়ারপারসনও আমাকে অত্যন্ত ভালোবাসেন। হুম, সেদিনও একটা অনুষ্ঠানে একসঙ্গে ছিলাম। হুম, এবং ওমেনস কমিশনে আমাদের এখান থেকে বহু মা-বোনকেও পাঠানো হয়। তারা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা হুম, করেন। কাজেই আমার কারুর প্রতি এতটুকু বিদ্বেষ নেই, এতটুকু নেই। এবং সবার সহযোগিতা না থাকলে এখানে আসতে পারবো না। সর্বোপরি বলতে চাই, আমাদের যে ওমেন লিগ্যাল ফোরাম আছেন, মহিলা লয়াররা, তারা পুরুষ মানুষের জন্য যে লড়াই দিচ্ছেন, হুম, যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করছেন এবং তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছেন, হুম, সেটা না বললে অত্যন্ত মানে একটা অন্যায় হবে। আমার হুম, যে মহিলা লয়ারের যে প্যানেল আছে, চিন্তার অতীত কোর্টে, কোর্টে। হুম, তার মধ্যে অল্প বয়সী মেয়ে অনেকগুলো রয়েছেন। তারা যে লড়াই করছেন পুরুষ মানুষের পাশে দাঁড়িয়ে, চিন্তার অতীত। হুম, কাজেই আমি তো আমাকে সবাই বলছে আমি নারী বিরোধী। আমি তো হতেই পারি না নারী বিরোধী। রাইট। কারণ আমার কাছে আমার মহিলা যারা রয়েছেন মানে সাইকিয়াট্রিক প্যানেলে যে হুম, যে বেশিরভাগই তো মহিলা তারা। হুম, যারা সাইকিয়াট্রিক রয়েছেন আমার প্যানেলে, সবাই মহিলা। তারা যে কি অসম্ভব কাজ করছেন চিন্তা করা যায় না। আমার ছেলেদের যে কাউন্সেলিং, হুম, ভাবা যায় না। কাজেই আমার তাদের সবার কথা বলতে হবে। হুম। একটা কথা খুব প্রচলিত আছে যে মেন আর অলওয়েজ গিল্টি আনটিল প্রুভড ইনোসেন্ট অ্যান্ড উইমেন আর অলওয়েজ ইনোসেন্ট আনটিল প্রুভড এটা গিল্টি। তো চিরকাল। কোথাও এই ধারণাটা থেকে কি পুরুষরা কিছুটা পিছিয়ে আসে যে তাদের অবশ্যই, মান সম্মান হানি হবে, অবশ্যই। নষ্ট হবে? এখনো পুরুষ মানুষ ১ম ভাবে এটা হলেই মান-সম্মান নষ্ট হবে। সেদিনও হুম, একজন এসে একই কথা বলছেন। আমি বললাম, "কিসের মান-সম্মান? আপনার মান-সম্মান ধুয়ে কি আপনি জল খাবেন? নাকি আপনার চাকরি না থাকলে আপনার পাড়ার লোক একদিন আপনাকে খাওয়াবে? ইনফ্যাক্ট আপনার আত্মীয়স্বজন খাওয়াবে? হুম, কেউ তো খাওয়াবে না। কাজেই আপনি বাঁচলে বাপের নাম। আপনি আগে হুম, নিজেরটা চিন্তা করুন।" এমনি শাস্ত্রে কবে বলে গেছে, "কাতব কান্তা কাস্তে পুত্রা।" হুম, স্বামী, সন্তান, বউ কেউ কারো নিজের না। মেয়েদের ক্ষেত্রেও একই কথা বলব। যারা এরকম ক্ষেত্রে স্বামী, সন্তান আর পরিবারের কথা ভেবে নিজের অত্যাচার সহ্য করে যাচ্ছেন, তাদেরকেও আমি একই কথা বলব। নিজের সম্মান হুম, বজায় রেখে, আত্মসম্মান বজায় রেখে নিজেরটা বুঝে নিন। হুম, মেয়েদেরকেও আমি অন্য কোনো কথা বলতে চাই না। আমি বলব না কোনো মেয়েকে যে অত্যাচার সহ্য করুন বসে, বসে। নেভার এভার। লোকের বাড়ি রান্না করে খান কিন্তু নিজের সম্মান বজায় রাখুন। হুম, আমি কোনোদিন মেয়েদের জন্য উল্টো কথা বলি না তো। নেভার। হুম। ছেলেদেরকেও একই কথা বলতে চাই। আচ্ছা, যেখানে বুঝবেন থাকা যাচ্ছে না আত্মসম্মান নিয়ে সেখানে থাকবেন না। এটা হচ্ছে আমার একদম পরিষ্কার কথা। হুম, যে তারপরে একদিন যখন বয়স হয়ে যাবে আর কিছু করার উপায় থাকবে না, তখন যেন কপাল চাপড়াতে না হয়। যে অনেক আগে যদি ডিসিশন নিতে পারতাম। আমি এরকম অনেক পুরুষকেও চিনি, অনেক নারীকেও চিনি যারা এখন কপাল চাপড়ান। হুম, অনেকে আমায় বলেন তোমার সঙ্গে যদি আগে দেখা হতো। এটা কোনো কথা হতে পারে না। হুম। আপনার কাছে তো অনেক জটিল কেসেস আসে। তার মধ্যে আপনি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করুন না। খুব আমার কাছে জটিল কোনো কোনোটাই একটা জটিল নয়। আমি এরকম এখানে এসেছেন মহিলা যার স্বামী আত্মহত্যা করেছেন, ছেলের বউ ধর্ষণের মামলা দিয়েছেন বলে। হুম, কিন্তু তাকে আমি দেখেছি আন্টি আমাদের জন্য রান্নাও করে নিয়ে আসেন। হুম, ছেলের কাছে ৬ মাস ইউএসএ তে থাকেন, ৬ মাস এখানে থাকেন। উনাদের দেখে শিখেছি জীবনে কোনো কিছুই জটিল নয়। হুম, আচ্ছা। কোনো কিছু আমাদের কাছে জটিল না। আমরা ডাক্তারের মতন তো কোনো অপারেশনকেই আর জটিল লাগে না। সবই জানি কিউরেবল। সবই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি যে কমিশনগুলোর কথা বললেন যারা লড়াই করে, নারীদের হয়ে বা পুরুষদের হয়ে, তা কমিশন পুরুষদের জন্য কিছু নেই। সংস্থা আছেন নিশ্চয়ই সংস্থা অনেক। আছে। তা যে কমিশন রয়েছে নারীদের জন্য, তারা কি কোথাও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়? সেটা আমি বলতে পারব না। তবে জানি না। কারণ তারা তো একটা কমিশন, তারা মেয়েদের জন্য কাজ করেন। হুম, ডেফিনিটলি অনেক মেয়ে গিয়ে উপকারও নিশ্চয়ই পান। আমাদের এখান থেকেও অনেকে যান। তারা হুম, যথেষ্টই ভালো ব্যবহার করেছেন। কখনোই শুনিনি ওখান থেকে কেউ দুর্ব্যবহার পেয়ে এসেছে। হুম। কাজেই আমি জানি, বলতে পারব না এটা। বা আ এই প্রসঙ্গেই বলি যে আজকে যে পুরুষদের অসহায়তা সমাজে, তা এটা কি কিছুটা আ পলিটিক্যালি এনক্যাশ করা হয় এই ডেফিনিটলি জিনিসটাকে? না, পলিটিক্যালি এনক্যাশ করা যায় না। তবে এটা তো একটা রাষ্ট্র ঠিক করবেন। হুম, পার্লামেন্টে তারপরে হবে আইন মানে পা পার্লামেন্টে সংসদরা প্রশ্ন তুলবেন। হুম, সেখান থেকে ঠিক হবে একটা মেন্স কমিশন হবে কিনা এই সবকিছু বা আইন হলেও তারপরে সেটা এতে যাবে। হুম,
সুপ্রিম কোর্টে যাবে, সব কিছু এইভাবে তৈরি হবে। কাজে হয়তো পলিটিক্যাল নেতারা ভয় পান ভোট ব্যাংক হুম। নষ্ট হবে, কিন্তু ওনারা বোঝেন না আজকে এখানে একটা আইনও যদি হয়, মেন্স কমিশন হয়, তাহলে ওনারা বহু নারীরও আশীর্বাদ পাবেন। হুম। কারণ এই পুরুষদের পরিবারে তো বহু নারীর জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। কাজে ওনারা বোধহয় এই সত্যিটা বুঝতে পারেন। মানে নারীদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখা হয়, হ্যাঁ, কিন্তু কিন্তু বহু নারী পুরুষদের তো কেন দেখা হচ্ছে না, না? কিন্তু ওখানে তো বহু নারীও আছেন যাদের জীবন হুম। তছনছ হয়ে যাচ্ছে এইজন্য। ওনারা হুম। এটা বোধহয় বুঝতে পারেন না। পুরুষদের হুম। ভোট ব্যাংক হিসেবে এইজন্য দেখায় না, কারণ পুরুষরা নিজেদের তো বোঝাতে পারেননি হুম। ভোট ব্যাংক। আজকে সবকিছু তো পুরুষরাই করছেন একটা ভোটের পেছনে। হুম। কিন্তু পুরুষরা বোঝাতে পারেন না নিজেদেরকে। আমি কোনো পার্টিকুলার দল, রং সবকিছু নির্বিশেষে বলছি, বা যে কোনো পলিটিক্যাল আইডিওলজি, মতবাদ সবকিছু নির্বিশেষে বলছি। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যে স্টেট, আমি অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়ার কথা বলছি, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়। আমি যখন মহিলাদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখছি, তাদেরকে অ্যালাওয়েন্সেস দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, আমি তো তাদেরকে তার মানে এম্পাওয়ার করছি না। তার মানে তাদেরকে তো আমি দুর্বল আরো চোখেই ভয়ংকর দেখছি। একটা কথা বলতে চাই। তারা মহিলাদের কত বোকা মনে করেন ভাবুন, যে আমি ১০,০০০ টাকা দিলেই এরা আমাকে ভোট দেবে। হুম। এত টাকার লোভ দেখাচ্ছি। অর্থাৎ এদের কোনো বিচার বুদ্ধি নেই যে আমি ভালো না মন্দ, আমি ৫ বছর কাজ করেছি কি করিনি, এরা কিছুই সেটা দেখবে না। হুম। এরা এত লোভী, আমি ১০,০০০ টাকা দিলেই আমায় ভোট দেবে। মহিলারা আপনারা কখনো বুঝতে পারেন আপনাদের কি নিচু করা হয়? আবার সেই একই হুম। কথায় যাচ্ছি। আপনারা বুঝতে পারেন আপনাদের কত ছোট করা হয়? না যে আপনি, আপনাদের টাকা দিলেই আপনারা ভোট দেন। না এটা হয়তো আ আমি মানছি যে প্রান্তিক এলাকায় এরকম বহু পরিবার আছে যেখানে হয়তো মহিলাদের হাতে কিছু টাকা এলে সব তারা হয়তো বুঝলাম। উপকৃত হয়। আমি তো এখনো বলছি যে আমি তো কিন্তু বলছি না উপকৃত হয় না। হুম। কিন্তু মহিলাদের সেই ছোট করার টেনডেন্সি। আপনারা ভাবছেন আপনাদের হয়তো উপকার করা হচ্ছে। হুম। আসলে আপনাদের ছোটই করা হয়। আপনাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনই ভাবা হয়। হুম। আপনাদেরকে দুধ ভাত করেই রাখা হয়। যেটা পুরুষ মানুষকে করা হচ্ছে না কিন্তু। হুম। কারণ পুরুষ ভাবে টাকাটা দিলেও কিন্তু পুরুষ মানুষ বিচার বুদ্ধি প্রয়োগ করেই ভোটটা দেবে। কিন্তু জানে টাকাটা দিলে আপনারা সেটা আর দেখবেন না। আপনারা ওনাদেরকেই ভোটটা দেবেন। হুম। যে কারণে এত প্রকল্প, এত কিছু এত মহিলাদের জন্য। আপনারা কিন্তু এটা ভাববেন কখনো হুম। সময় করে, আমায় গালাগাল না দিয়ে কখনো ভাববেন। হুম। আ আচ্ছা, আ বাস্তবে কি পুরুষরা মহিলাদের কাছ থেকে অ্যালিমনি বা ভরণ-পোষণ চাইতে পারে বাস্তবে না, নাকি? হিন্দু ম্যারেজ অ্যাক্ট হলে আপনি, আপনার স্ত্রী যদি আপনার থেকে বেশি রোজগারে হন বা আপনি যদি একদমই বেকার হন, আপনি অবশ্যই চাইতে পারেন। কিন্তু পুরুষরা হুম। ইগোর কারণে সেখানেও আবার প্রবলেম করেন। বউয়ের কাছে আমি টাকা নেব? হুম। বোকা, বোকা, ইগো। কেন নিতে পারি না? নিশ্চয়ই পারি। কিন্তু সেটা কি ১ জন আদৌ পুরুষ হয়? মানুষ তো নিয়েছেন। মানে হ্যাঁ, আজকের সমাজে তো বম্বেতে আমরা দেখি যে আজকের সমাজেও যেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট এর কথা বলা হয়, ফেমিনিজম এর কথা বলা হয়, সেখানেও কিন্তু আজকের 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও কোনো একটা বেকার ছেলেকে, মানে আনএমপ্লয়েড দেখুন ছেলেকে এটা কিন্তু আপনি বিয়ে এরকম করার বলতে পারেন না। আগে আমাদের মাদের সময়ও দেখেছি, মায়ের অনেক বান্ধবীরা এরকম মেসোমশাইরা হয়তো কিছু করতেন না, রাজনীতি শুধু করতেন। মাসি হয়তো স্কুলে পড়াতেন, বিয়ে করেছেন। এসব কিন্তু আগে বরং অনেক বেশি ছিল। কিন্তু স্ট্যাটিস্টিক্সটা খুবই কম, তাই না? কম হতে নাম্বার। পারে কিন্তু এগুলো কিন্তু ছিল আগে অনেক বেশি। হুম। আমার সময়ও আমি দেখেছি আমাদের ইউনিভার্সিটিতেও আমাদেরও ২-১ জন বান্ধবীরা, ছেলেটি হয়তো নাটক করে শুধু, হুম। রাজনীতি করে বা লেখালেখি করে। আমাদের বান্ধবীরা ২-১ জন কিন্তু বিয়ে করেছে। এটা হুম। ক্রমশ কমে যাচ্ছে। আজকের মেয়েরা না, সবাইকে অবশ্যই বলব না, আজকেও হয়তো এরকম আছে, আমরা হয়তো খোঁজে জানি না। তো আজকের বেশিরভাগ মেয়ে একটু মেটেরিয়ালিস্টিক। সবারই একমাত্র মেয়ে যে প্যাম্পার্ড হয়ে বড় হয়েছে, হুম। সব টাকা পয়সায় বড় হয়েছে। আজকে ক্রমশ এটা কমে আসছে। কিন্তু আমাদের সময়ও কিন্তু ছিল। মাদের সময় তো খুব বেশি ছিল আমি দেখেছি। অনেক মায়ের বান্ধবীকে দেখেছি তারা, মানে মেসোমশাইরা রাজনীতি করেন, লেখালেখি করেন, অ্যা নাটক করেন, এ করেন। তা মাসিরা কিন্তু স্কুলে পড়ান। তখন হুম। তো মেয়েদের স্কুলে পড়ানোটা একটা বিরাট হুম। বড় হুম। বেশি ছিল। সারা জীবন কিন্তু এটাই চলল। বাবার হুম। বন্ধুদেরও দেখেছি, কাকুরা হয়তো লেখালেখি করে, কিছুই সেরকম করে না। কাকিমারা কিন্তু স্কুলে পড়াতেন। এটা আমি অনেক বেশি দেখেছি আগে। মেয়েরা, আমি বারবার একটা কথা বলি কিন্তু, মেয়েরা কিন্তু আগে অনেক বেশি এম্পাওয়ার ছিলেন। হুম। অনেক বেশি, যাকে বলে ফেমিনিস্ট যে অর্থে শুরু হয়েছিল অনেক বেশি ছিল। মানে এম্পাওয়ারমেন্ট শব্দটা ঝড় ওঠার আমার আগে আরেক পিসিদেরও বেশি অনেক এম্পাওয়ার্ড দেখেছি। ছিল। আমি আমার পিসি, পিসেমশাই খুবই নামী দুজন মানুষ। হুম। নাম বলব না। দেখেছি পিসি কিন্তু স্কুলে পড়াতেন, পিসেমশাই কিন্তু ফুল টাইম রাজনীতিই করতেন। রাইট। মাসি মেসোদের ক্ষেত্রেও দেখেছি। কাজে আগেকার মেয়েরা কিন্তু অনেক বেশি স্বাধীন, অনেক বেশি এম্পাওয়ার্ড, অনেক বেশি মুক্তমনা ছিলেন হুম। আজকের মেয়েদের তুলনায়। আমি হুম। সেরকম বাড়িরই বড় হওয়া মেয়ে, অনেক বেশি এরকম ছিলেন। হুম। আমিও আজকে এটাও আমিও এটাই মনে করি যে আমি হতেই পারে, আমি রোজগার করব। আমার যদি স্বামী বা আমার ছেলেও যদি থাকতো বা আমার চারপাশে যে আছে, আমি এরকমভাবেই তাদের বড় করতে চাইতাম। হুম। বা এখনো আমাদের পরিবারে এরকম আলোচনাই হয়।
যে কি আছে, মেয়ে রোজগার করবে, ছেলেটা যদি তার পছন্দ মতো কিছু করতে চায় করবে। আমার কোনো মনে হয় না এতে প্রবলেম থাকতে পারে। সমাজের প্রচুর এসবে প্রবলেম, ছেলেটির হুম, বাড়ির প্রবলেম অনেক হয়, মেয়েটির বাড়ির প্রবলেম হয়। তা আমরা ব্যক্তিগতভাবে কেউ এভাবে মনে করি না। হুম, আমি মনে করি এটাই সত্যিকারের এম্পাওয়ারমেন্ট। কেউ একজন রোজগার করলেই হলো। আর হুম, কেউ একজন যদি মনে করে ঘরে থেকে ঘর সামলাবো, কোনো সমস্যা নেই। হুম। পুরুষদের প্রতি যে যৌন নির্যাতন হয় এবং এটার প্রতি যে আইন একদম বিমুখ, এটার কারণেই কি আইন ব্যবস্থা এত নিষ্ঠুর হয়ে উঠেছে না, না, পুরুষদের এটা তো প্রতি? কেউ বিশ্বাসই করেন না। তারপরে তো আইন ফাইনের কথা হবে। বিশ্বাস আগে হোক লোকের। আগে তো হুম, লোকে বিশ্বাস করুক। তারপরে তো হবে এসব। হুম। তাই না? আচ্ছা, ম্যাডাম এই যে ধরুন সমাজ ব্যবস্থার মধ্যে পুরুষ ও নারী দুজনে একে অপরের পরিপূরক। এই শিক্ষাটা তো একদম গ্রাসরুট লেভেল থেকে দেওয়া উচিত এবং সেটা একদম ছোট অবস্থায় দেখুন, বাচ্চাদের আপনাকে শেখানো আমি উচিত। একটু আগেও সেই একই কথা বললাম। এটা আগে হুম, যত আমাদের সমস্ত বাড়িতে দেয়া হয়েছে, এখন হুম। সেটা হয় না। না কোথাও এখন কি আপনার মনে হয় যে অভিভাবক যারা রয়েছেন এখন তারা তাদের নিজেরাও বোঝেন না এসব। আর এগুলো দেয়া হয় না। হুম, স্কুল-টুল থেকেও এখন আর দেয়া হয় না। আমরা এভাবেই বড় হয়েছি, স্কুলেও এরম পেয়েছি। আমরা কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে আমাদের প্রচুর বন্ধুরা ছিল, যারা হুম, ছেলেরা এখনো তারা বন্ধু, তাদের পরিবাররাও বন্ধু। আমরা এরম শিক্ষা-দীক্ষাতেই বড় হয়েছি। নারী-পুরুষ আলাদা করে খুব বুঝিইনি কিছু। হুম। সেজন্যই আজকে হয়তো এরকম হতে পেরেছি। তাহলে আজকের অভিভাবকদের আপনি কি বার্তা দেবেন এটা? দিয়ে-টিয়ে খুব একটা লাভ নেই। ওনারা মানে ভীষণ বিজ্ঞ, সবকিছু বোঝেন। হুম, আর সবটাই তো WhatsApp আর Facebook এ হুম, ইউনিভার্সিটির মাধ্যমে ওদের জীবনও চলে। হুম, ওনাদের এসব বলে লাভ নেই। ওনারা নিজেদের মেয়েদেরকে এমনভাবে তৈরি করছেন যেন মেয়েও সব বোঝে, উনিও সব হুম, বোঝেন। ছেলেদেরকেও সেভাবেই তৈরি করেন। বাবু তুমি মানে পড়াশোনার ওই জগৎটুকুর বাইরে আর কোনো জগৎ হুম, নেই। মানে ওনাদেরকে না খুব কিছু হুম, প্যারেন্টিং ভীষণ খারাপ এখনকার, ভীষণ খারাপ। আর ওনারা ছেলে-মেয়েদেরকে তো সেসব কিছু শেখানই না। কোনো ঝড়-ঝাপটার সঙ্গে লড়তে, হুম, জীবন যুদ্ধে লড়তে, জীবনের কি ওনারা মনে করছেন ওনারা সারা জীবন বেঁচে থাকবেন। হুম, আর এই বাবু আর মামুনিকে ওনারা প্রোটেক্ট করবেন সারা জীবন। হুম, ভুলভাল খুব। সব আমার উপর রাগ করতেই পারেন ওনারা, কিচ্ছু আসে যায় না। হুম, আজকের দিনে সেই জিনিস তৈরি করছে না। আজকের ছেলেমেয়েরা কতটুকু বাইরের খবর রাখে, নিজেদের হুম, বাইরে তারা কতটুকু ইন্টারেস্টেড সমাজের জন্যে, দেশের জন্যে, হুম। পরিবারের জন্যে ইনফ্যাক্ট। কি জানেন ওরা? কিছু জানেন? খবর রাইট, রাখেন কিছু? রাইট। আচ্ছা আমরা যখন শোটা স্টার্ট করেছিলাম, পডকাস্ট শোটা, তখন ১ম যেটা কোয়েশ্চেনটা দিয়ে শুরু করেছিলাম যে আপনার সাথে কন্ট্রোভার্সি একদম আ প্রায় সমানে, সমানে চলে। হুম। রিসেন্টলি আ দেবলীনা নন্দীকে নিয়ে একটি কন্ট্রোভার্সির মধ্যে আপনি জড়িয়েছিলেন। আপনারা ওনাকে অনেক বেশি ফেমাস করে দিচ্ছেন। মানে যতটা উনার হওয়া উচিত ছিল তার থেকে। মানে আপনারা মিডিয়ার সবাই মিলে। বলুন। ব্যাপারটা আপনি একটু খোলসা করে আমাদের না, আমি দর্শকদের একদম বলুন এই না। নিয়ে আর আগ্রহী নই কথা বলতে। উনি এত কিছু কথা বলার মতন একজন কেউ নন। একদম কেউ নন। বিশ্বাস করুন। এত কিছু উনাকে নিয়ে বলার নেই। যা বলার একবার বলে দিয়েছি এসছিল। তার বাইরে সত্যিই আপনাদের মনে হয় উনি এত কথা বলার মতো একটা মানুষ? তার বাইরে পৃথিবীতে অনেক কিছু আছে কথা বলার। এই যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে অর্থহীন বিষয়গুলো নিয়ে এবং খুব চিপ বিষয় নিয়ে এই যে এত মিডিয়াতে কথা হয় না? এগুলোই সমাজটাকে আরো শেষ করে দিচ্ছে। এবং অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যে এত কথা, এটাই সব শেষ করে দিচ্ছে। হুম, আমি অন্তত ভীষণভাবে এটা মনে করি। ওটা অপরের ব্যক্তিগত বিষয় নিয়ে এত কথা হবে কেন? এবং উনি তো এটাই চেয়েছিলেন না? এবং আমরা তাতে সাহায্য করেছি। রাইট। আচ্ছা আপনি আ একজন পুরুষ অধিকার কর্মী হয়ে আপনি কি রকম সমাজ আগামীতে দেখতে চান? যেখানে অবশ্যই চাই যেখানে সবার জন্য সব রকম আইন থাকবে। তার মধ্যে কিন্তু শুধু পুরুষ নারী পড়েন না। তার মধ্যে ট্রান্সজেন্ডাররা পড়েন, LGBTQ রা পড়েন, যৌনকর্মীরা পড়েন। এই যে বললাম গৃহ সহায়িকারা সবাই যার মধ্যে পড়েন। আইন সবার জন্য সমান হতে হবে। আপনার সবার। মতো আ সিনিয়র সিটিজেন, বাচ্চা ছেলেমেয়ে সবাই। মানে তার জন্য কি আপনি বা আপনার মতো সারা ভারতবর্ষব্যাপী যারা পুরুষাধিকার কর্মী নিয়ে কাজ করেন, তারা কি একত্রিত হয়ে আপনারা না, সেইভাবে আমাদের কোনো সবার মধ্যে পদক্ষেপ মোটামুটি নিচ্ছেন? যথেষ্ট ভালো রিলেশন। আমরা সবাই চেষ্টা করি। শুধু পুরুষ অধিকার কেন, সব অধিকারের লড়াইয়ের কর্মীরাই কাজ হুম, করবেন। একদম, একদম। সবার। সব রকম অধিকার নিয়ে। আমাদের সব কিন্তু ভারতবর্ষ যাতে জুড়ে প্রকৃত অর্থে একটা সমাজে সমতা আসে। মেনসাইট অ্যাক্টিভিস্ট যারা হ্যাঁ। সারা ভারতবর্ষ জুড়ে আছে আমাদের সবার মধ্যে খুবই ভালো রিলেশন আছে। হুম, সবাই সবার সঙ্গে যথেষ্ট জড়িত। সবাই জানি কে কি করছি। হুম। আজকে এই যে এত লিঙ্গ বৈষম্যতার শিকার হচ্ছেন, দুপক্ষই আমি বললাম, পুরুষ এবং নারী এবং থার্ড জেন্ডার্সরাও। তো যারা ল মেকার্স রয়েছেন আজকে ভারতবর্ষে,
যাদের জন্য বা যে লগুলোর জন্য আজকে এরকম বৈষম্যতার শিকার হতে হচ্ছে দুই পক্ষই, সেই ল মেকারসদের আপনি কি বার্তা দেবেন আজকে? ওনাদের বলবো একটু বাস্তবের মাটিতে নামুন, কারণ ওনারা তো বাস্তবের মাটিতে কেউ নেই। ওনারা এই সাজানো গোছানো চেম্বারে আছেন আর সব থাকেন, আর একটা অবাস্তব পৃথিবীতে ওনারা বাস করেন। তাই বলবো বাস্তবের মাটিতে নামুন, একটু ভারতবর্ষকে চিনুন, জানুন মানুষ অ্যাকচুয়ালি কোথায় আছেন, কি অসুবিধায় আছেন, নারী পুরুষ থার্ড জেন্ডার সবাই, সিনিয়র সিটিজেনরা, বাচ্চারা, সব্বাই, এই যৌনকর্মীরা, এই গৃহসহায়িকারা এক্স্যাক্টলি কে কোন পজিশনে দাঁড়িয়ে আছেন। একটু মানুষের সঙ্গে মিশুন, গজদন্ত মিনার থেকে একটু নেমে আসুন, নেমে এসে মানুষের সঙ্গে মিশে সেই হিসেবে আইনটা প্রণয়ন করুন। কারণ আইন কিন্তু মানুষের জন্যে, কেমন? সেই মানুষের অবস্থাটা ঠিক নেই আইন হিসেবে। আর ল আর জাস্টিস আর নেভার দ্য সেম থিং। আপনারা ল করেই খালাস, কাজে মানুষ জাস্টিস পাচ্ছেন কি না এই নিয়ে কিন্তু আপনারা বিন্দুমাত্র ভাবেন না, কেমন? আর যেটু ওনাদেরকে কিন্তু একটু বাস্তবের পৃথিবীতে নামতে হবে। ওনারা গজদন্ত মিনারে থাকেন তো, আসলেই সবাই উঠে দাঁড়াচ্ছেন, মোবাইল বন্ধ রাখতে হবে, এই নড়াচড়া করা যাবে না, জানেন তো ওখানে এরকম করে বসা যায় না। ওই গজদন্ত মিনারে বসে থেকে থেকে ওনাদের জীবনটা ওরম হয়ে গেছে। ওনারা বোঝেন না সাধারণ মানুষের কি ভোগান্তি। যদি আপনি ডিস্ট্রিক্ট কোর্টগুলোয় যান না, দেখবেন মানুষ মেঝেতে সব কিভাবে বসে আছেন। হঠাৎ মনে হলো জাজের আজকে আর উনি শুনবেন না। এই মানুষগুলো হয়তো কোন কোন কিলোমিটার দূর থেকে এসছেন, আবার ওনারা ফেরত গেলেন। ওনাদের তো ওখানে থাকার জায়গা নেই, ওনাদের হয়তো সেই পয়সা নেই, ওনারা হোটেলে থাকবেন। আবার পরের দিন ওনারা ওখান থেকে আসবেন, ওনার যদি ইচ্ছা হয় জাজের সেদিন শুনবেন বা শুনবেন না। ডিস্ট্রিক্ট কোর্টে কোর্টে ঘুরতে বলতে হবে ওনাদের, ওনাদের না, তবে ওনারা বুঝবেন সাধারণ মানুষ কিভাবে বেঁচে আছে ভারতবর্ষে। আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যাই তো দেখি, ঠিক লিখতে পারে না, সেই লেখানোর জন্য ওনাদের কত করে টাকা দিতে হয় এই লোকগুলোকে, সেদিন ওনারা বুঝবেন মানুষ কিভাবে আছে। আপনি আপনি আশাবাদী যে আগামী দিনে এর একটা পরিবর্তন হবে? খুব কম আশাবাদী এই ব্যাপারে। আপাতত একটা মেন্স কমিশনের বাইরে কিছু চাইছি না। কিন্তু সেই মেন্স কমিশনের দাবিটাই আপনাদের অনেক দিন ধরে রয়েছে, হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু করতেই সেটা হবে। এখনো আসছে না। শেষ কোনো বার্তা আজকে আমরা আজ আমরা যেহেতু অলমোস্ট এই পডকাস্ট শো এর শেষ জায়গায় পৌঁছে গেছি, অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, আপনি যদি আমাদের দর্শকদের কোনো রকম বার্তা দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে, সেটা আপনি দিতে পারেন। এটাই যে মানে আরো কত পুরুষ বলিদান গেলে ওনারা বুঝবেন আর কি, অনেক বেশি পুরুষ গেছে বানের জলে ভেসে। আশা করি আমাদের আজকের এই পডকাস্ট শো আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি এবং আমি ধন্যবাদ জানাবো ম্যাডামকে যে উনি উনার এতটা মূল্যবান সময় আমাদের দিলেন। ভীষণ ভালো লাগলো আজকে এই কথাগুলো বলে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই শো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইটুকু আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, অনুরোধ যে যতটা পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের চ্যানেলটা আরও গ্রো করতে পারবে এবং আরও আপনাদের কাছে এরকম ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারবো। তাই অপেক্ষায় থাকবেন, আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন।